গল্প পুতুল বউ। লেখক আবির। বাইরে উঠান ঝাড় দিচ্ছে অন্তি। আজ সারা বাড়ি খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। একটু পরেই বর পক্ষ এসে পড়বে, তাই অন্তি তাড়াহুড়ো করে এই রোদের মাঝে কাজ করছে আর দরদর করে ঘামছে। অন্তির চাচা উঠানের এক কোণে বসে আছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে অন্তির দিকে। অত্যন্ত ঠান্ডা মেজাজের হওয়ায় সারা জীবন বউয়ের সব কথা শুনে এসেছে। কখনো বউয়ের সাথে উঁচু স্বরে কথাও বলেনি, কিন্তু অন্তির মুখের দিকে তাকিয়ে আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় কাপুরুষ মনে হচ্ছে। খুব কষ্ট হচ্ছে তার। ভাই ভাবির কথা আজ বড্ড বেশি মনে পড়ছে। আজ যদি অন্তির বাবা মা বেঁচে থাকতো তাহলে কত আনন্দই না হতো। হয়তো বাড়ি ভরা কত আত্মীয় স্বজনেরা থাকতো, বাড়িটা কত সুন্দর করে সাজানো হতো। ভাবিরও তো কত শখ ছিল তার একমাত্র মেয়ের বিয়ে নিয়ে। তারা বেঁচে থাকলে হয়তো অন্তি এতক্ষণে ওর ঘরে বউ সেজে অপেক্ষা করতো, বরের জন্য উঠান ঝাড়ুতে ব্যস্ত থাকতো না। এসব ভেবেই একটা বড় দীর্ঘশ্বাস ফেলল। পাশের ঘরে থেকে অন্তির দুই চাচাতো বোনে মিতা আর সোমার হইহুল্লোড় আর হাসির শব্দ পাওয়া যাচ্ছে। সাথে হয়তো তাদের মাও আছে। তারা কে কি পড়বে, কোনোটার সাথে কোনটা পড়লে বেশি মানাবে তাই নিয়ে তারা কথা বলছে। তাদের এসব অন্তি দূর থেকে খুব আগ্রহ সহকারে দেখছে। পেছনে থেকে অন্তির চাচা অন্তির মাথায় হাত রেখে বলল, কি রে মা, হলো তোর? একটু পরেই তো বর পক্ষ এসে পড়বে, যা গোসল করে আয়। অন্তি নিচু স্বরে উত্তর দিল যে ছোট বাবা, এখনই যাচ্ছি। আজ অন্তিরও মনটা খুব খারাপ। সে বিয়ের মানে খুব বেশি না বুঝলেও এইটুকু বোঝে যে আজ তার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ভেবেই তার মনটা বারবার কেঁদে উঠছে। অন্তি গোসল করছে আর ভাবছে, কি করে থাকবে সে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে। শুনেছি সে বাড়ি নাকি বিশাল বড়। বাড়ির মানুষগুলো নাকি অনেক বড় লোক, আর তার চেয়ে বেশি উত্তঙ্কের কথা হচ্ছে পাশের বাড়ির ভাবির বলা কথাটা। আজ নাকি অন্য একটা ছেলেকে অন্তি সব মানতে হবে। তার সাথে ওই বাড়িতে যেতে হবে আর রাতেও নাকি ওই ছেলেটার সাথেই এক ঘরে ঘুমাতে হবে। ভাবতেই ভয় গলা শুকিয়ে যাচ্ছে তার। এসব ভাবতে ভাবতেই হঠাৎ চাচির গলার শব্দ শোনা গেল। বলি নবাবজাদির গোসল কি হলো? ছেলে পক্ষ এসে যদি দেখে যে এখনো নতুন বউয়ের গোসলই শেষ হয়নি তো সবাই তো আমাকেই বলবে যে আমি কোনো খেয়ালই রাখি না। জলদি বের হয়ে অপেক্ষা কর তাদের জন্য, বিদায় হওয়া আমার ঘাড় থেকে। তোমায় নিয়ে পড়ে থকলে তো আর হবে না, আমার নিজের মেয়ে দুটোরও তো কোনো ভবিষ্যৎ আছে নাকি। চাচির কথায় কখনো কিছু মনে না করলেও আজ খুব কষ্ট হচ্ছে, কাঁদো কাঁদো কণ্ঠে জবাব দিল অন্তি। এই হয়ে গেছে, এখনই বের হচ্ছি চাচি। বের হয়েই অন্তি তার ঘরে চলে গেল, সাথে তার বান্ধবীরাও আছে। তার মায়ের পুরনো শাড়িটা পরছে আপাতত, কিন্তু চাচি বলেছে এখন কিছু একটা পরে থাকতে, পরে বরের বাড়ি থেকে যে কাপড় দিবে সেইটা পরতে। অন্তির বান্ধবীরা অন্তি আর তার হবু বরকে নিয়ে হাসি ঠাট্টা করছে, আর অন্তি এসব শুনে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এমন সময় বাইরে থেকে গাড়ির হর্নের শব্দ শোনা গেল, আর হয়তো বর এসে পড়েছে। এতক্ষণ এসবের খেয়াল না থাকলেও অন্তির বুকের মাঝে ধুকধুকানি বেড়ে গেছে। হঠাৎ যেন ভয়টা জড়িয়ে ধরেছে তাকে। মিষ্টির চাচা চাচি বান্ধবীরা সবাই গেছে বাইরে বরপক্ষকে বরণ করতে। ভাতিজির বিয়েতে মনমতো আয়োজন করতে না পেরে মিষ্টির চাচার মনটা এতক্ষণ খুব খারাপ ছিল, কিন্তু এখন বরকে দেখে নিমিষেই মনটা ভালো হয়ে গেল। বরপক্ষকে বরণের পর তাদের বসতে দেওয়া হলো বরকে আর তাদের সাথে 5-6 জন গিয়ে। আবিরের মা মিষ্টির চাচির হাতে শাড়ি গহনা দিয়ে বলল এইসব পরিয়ে মিষ্টিকে সাজিয়ে আনতে। এদিকে মিষ্টির চাচির এই সব কিছু দেখে গা জ্বলে যাচ্ছে। কত শোক করে ওই দিন নিজের মেয়েকে সাজিয়ে আবিরের পরিবারকে কত আপ্যায়নই না করলো, রাতা রেখে নিজের মেয়েকে পছন্দ না করে তাদের পছন্দ হলো পেছনে দাঁড়িয়ে থাকা ওই মিষ্টিকে। এসব ভাবতেই এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে। কেন যে ওই দিন অলক্ষীটাকে পাশের ঘরে আটকে রাখলো না। এদিকে মিষ্টিকে তার বান্ধবীরা মিষ্টিকে বউ সাজাচ্ছে আর সবাই মিলে হাসি তামাশা করছে। ওইদিকে বরপক্ষের খাবারের পর্বও শেষ আর মিষ্টিও তৈরি। এবার কাজী এসে ওদের বিয়ের কাজটাও সম্পন্ন করলো। এবার মিষ্টিকে নিয়ে আবিরের পাশে বসানো হলো।
কিন্তু আবির মিষ্টিকে এখনো দেখেনি, আর দেখেই বা কি করবে? পছন্দ না হলেও তো কিছু করার নেই। শহরের এত মডার্ন মেয়ে থাকতে এই অজপাড়া গায়ের কোনো ক্ষেত মেয়েকে বিয়ে করার কোনো আগ্রহ নেই তার। কিন্তু মায়ের ইচ্ছা যে মা তার নিজের গ্রামের কোনো সহজ সরল মেয়েকেই ঘরের বউ করবে, আর অবশেষে মায়ের জেদের কাছেই হার মানতে হলো আবিরকে। যেহেতু বিয়ে হয়েই গেছে, তো এইসব ভেবে এখন আর কি লাভ? থেকে কৌতূহল বসত নিজের বউকে দেখার স্বাদ জগলো আবিরের মনে। কিন্তু পাশে তাকিয়ে এই নতুন বউয়ের ইয়ে বড় ঘুমটা দেখে সেই ইচ্ছাটাও মাটি হয়ে গেল। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা না দিলে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। বিদায় বেলা মিষ্টির চাচা মিষ্টির হাত আবিরের হাতে দিয়ে 4 হাত এক করে দিল, আর এদিকে মিষ্টি অনবরত কেঁদেই যাচ্ছে। গাড়ির একপাশে আবির, তারপর মিষ্টি, আর পাশেই বসেছে আবিরের ছোট বোন। সামনে ড্রাইভারের সাথে বসেছে আবিরের বন্ধু, আর পেছনের গাড়িতে আসছে মা বাবা আর কিছু আত্মীয়রা। এখনো মিষ্টি কেঁদেই যাচ্ছে। আবিরের বোন রাইসা মিষ্টিকে অনেক কিছু বলে কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। এদিকে আবি ভেবে পাচ্ছে না, গাড়িতে আমরা মাত্র 5 জন মানুষ, এখানে এত বড় ঘুমটা দেওয়ার কি আছে? এত ঝুঁকি দেওয়ার পরেও পাশে বসে থেকেও এখনো মুখটা দেখতে পারেনি। আর এত কান্নার কি আছে? আর এই বাচ্চা মেয়েটাকে মা পছন্দ করলো কি করে? চেহারা না দেখলেও বোঝা যাচ্ছে মেয়েটার বয়স 15-16 এর বেশি হবে না। পিচ্ছি বউকে নিয়ে সংসার করবে কি করে? আর এর কান্না এখনো থামছে না কেন? একটা মানুষের চোখে কত পানি থাকে। মনে হচ্ছে যেন এ মেয়ের চোখে সরাসরি সমুদ্রের সাথে লাইন দেওয়া আছে। আবির খুব সকালে ঘুম থেকে উঠে পড়ল। হুইস্কির নেশায় একেবারে এক ঘুমের রাত পার করেছে। কিন্তু রাতে ঘুম আসার পর ওই মেয়েটার কি হয়েছিল? হঠাৎ মিষ্টির কথা মনে পড়তেই আবির পাশে তাকিয়ে দেখল মিষ্টি এখনো ঘুমে মগ্ন। লম্বা ঘন চুলগুলো চেহারার দিকে এলোমেলো হয়ে আছে। শাড়ির আঁচলও শরীরে নেই। গায়ের কম্বলও জড়িয়ে শোয়নি। কম্বল পায়ের নিচে দুমড়ে পড়ে আছে। হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। আবির কম্বলটা মিষ্টির শরীরে জড়িয়ে দিল। চমৎকার লাগছে ওকে। কোনো কবিতার কাব্যিক ভাষায় হয়তো এই সৌন্দর্য হয়তো তুলে ধরতে পারবে না। মানুষকে সবচেয়ে বেশি নিষ্পাপ তখনই লাগে যখন সে ঘুমিয়ে থাকে। মিষ্টিকে দেখে মনে হচ্ছে যেন নিষ্পাপতা হার মানবে। কপালে ছোট করে চুম্বন দিলে কি ওর ঘুম ভেঙে যাবে, নাকি ঘুম ভাঙার পরোয়ানা করে কপালে এক ফোঁটা আদর ঢেলে দিবে? না, থাক। যদি জেগে উঠে যায়? কাল রাতের মতোই আবিরকে ভয় পেতে শুরু করে। বোকা মেয়েটা রাতে মুখটা ধুয়েও ঘুমোয়নি। চেহারায় মেকআপ ভেসে উঠছে। কাল রাতে যে ও কেঁদেছিল তার প্রমাণ দিচ্ছে ছড়িয়ে থাকা কাজল মাখানো চোখ দুটো। আবির ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে বসল। এতদিন মেয়েদের সাথে জমিয়ে ফোনে আলাপ করেছে। ভার্সিটির যতগুলো মেয়ে ওর জন্য পাগল ছিল সবার সাথে ফোনে কথা বলে টাইম পাস করেছিল। কিন্তু ঘরে সুন্দর একটা ছোট পুতুল বউ থাকতে আবার টাইম পাস কিসের? আবির বসে বসে ক্লোজ মেয়ে ফ্রেন্ড ছাড়া বাকি সব মেয়েদের ফোন নাম্বার ডিলিট করে দিল। আর ফেসবুক থেকেও মেয়ে ফ্রেন্ডদের আনফ্রেন্ড করে দিল। এখন থেকে ওর সব ভাবনা এই পুতুল বউ। বাড়ির বাচ্চা বাচ্চাগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে। এখন ওদের বাড়ির সদস্য হলো। মিষ্টিকে নিয়ে মোট 5 জন। আবির বড় বোন রিফা তার 2 বছরের মেয়ে মিফতাকে নিয়ে সিলেট থেকে চাকরি করে। স্বামীর সাথে মিল না থাকায় তাদের ডিভোর্স হয়ে যায়। কিছুদিনের মধ্যেই ঢাকা শিফট হবে। কয়দিন পরেই চলে আসবে, বিধায় এখন একমাত্র ভাইয়ের বিয়েতে আসতে পারেনি। বাড়িটা বেশ বড়সড় ওদের। বাবা দাদা পাকিস্তানি আমল থেকেই স্বর্ণের ব্যবসা করে আসে। আর আবিরও নিজের প্রফেশনাল কাজ হিসেবে সেই ব্যবসায়ী দেখাশোনা করছে। আবির রুমের দরজা খুলে বাইরে চলে এলো। আবির তার মায়ের সাথে অনেকটা ফ্রি। প্রায় সব কথাই মায়ের সাথে শেয়ার করে। মা ডাইনিং এ খাবার সাজাচ্ছে। আবির আসা মাত্রই সে আশেপাশে তাকিয়ে মিষ্টিকে খুঁজতে লাগলো। আবির এর সাথে দেখতে না পেয়ে বলল, তোর বউটাকে দেখছি না।
ঘুমোচ্ছে। কেমন লেগেছে তোর কাছে? বিয়ের আগে আবির মেয়েটির ছবি একবার দেখেছিল। নতুন যুগের মতো মুখ প্রদর্শন করে আলাপ হয়নি। কারণ হলো ওদের গ্রাম এলাকায় এটা গ্রহণযোগ্য নয়। আর মেয়েটা এমনিতে লজ্জাবতী। আবির বলল, মেয়েটা ভালোই, কথা কম বলে আর কি। মা মৃদু হেসে বলল, নতুন পরিবেশে আমাদের সাথে মিশতে ওর সময় লাগবে। তুই তো জানিস বাবা, মেয়েটা কোন পরিবেশের। মেয়েটার আমাদের সাথে মিশতে অনেকটা সময় লাগবে। হয়তো। কিন্তু মিষ্টির লাজুকতা নিয়ে আবিরের কোনো অভিযোগ নেই। শুধু মেয়েটার ভয় কাটাতে হবে। এইটুকুই এখন আসল কাজের অংশ হয়ে দাঁড়িয়েছে। মিষ্টি ঘুম থেকে উঠে গেল। বিছানা থেকে নেমে আগুছালো বিছানাটা নিজে নিজেই ঠিক করে রাখলো। আবির কাপড় চোপড়ে চারিদিক আগুছালো করে রেখেছে। মিষ্টি কাপড়গুলো ঠিকভাবে গুছিয়ে নিল। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। আবির ঘরে ঢুকে দেখলো বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখেছে তার পুতুল বউ। বিছানাপত্র সুন্দরভাবে ঠিকঠাক করে মেয়েটা মাথায় ঘোমটা দিয়ে খাটিয়ে বসে আছে। রুমে কেউ না ঢুকলে হয়তো জানাই যেত না যে মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে। চুপচাপ একাকী বিছানায় নিজের মতো করেই বড় ঘোমটা মাথা দিয়ে বসে আছে। আবির বলল, এইখানে একাকী বসে থাকতে ভালো লাগছে তোমার? মেয়েটি কথা না বলে ঘোমটার আড়ালে আবিরের দিকে তাকালো। আবির বলল, রুমের বাহিরে গিয়ে সবার সাথে কথা বলো, হেঁটে হেঁটে চারিদিকটা দেখে আসো, মা বাবাকে সালাম দিয়ে এসো। এইভাবে বসে থাকলে কি চলবে? তুমি এখন এই বাড়ির নতুন বউ। তোমার সাথে সবাই এখন আগ্রহের সাথে কথা বলতে চাইবে, কিন্তু তুমি যদি কথা না বলে চুপচাপ থাকো তাহলে সবাই তোমাকে ভালোভাবে জানবে কি করে? আবিরের কথা মতো মিষ্টি উঠে গেল। ধীরে ধীরে পা ফেলে রুমের বাহিরে গেল। কিন্তু কার সাথে, কি কথা বলবে কিছুই বুঝছে না। রুমের বাহিরে গিয়ে দরজার সামনে বোকার মতো দাঁড়িয়ে রইল। আবির খেয়াল করে দেখল মিষ্টি রুমের বাহিরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কোথায় যাওয়াটা এখন যুক্তিসঙ্গত হবে হয়তো বুঝছে না। আবির মিষ্টির সামনে গিয়ে বলল, এসো আমার সাথে। আবির মিষ্টিকে রাইসার রুমে নিয়ে গেল। রাইসা ক্লাস 9-এ পড়ে, মিষ্টির থেকে 1-1.5 বছরের ছোট হবে। তাই প্রায় সমবয়সের কারণে হয়তো ওর সাথে মিশতে সুবিধা হবে। রাইসা মিষ্টিকে দেখে বলল, আরে ভাবি, তুমি ঘুম থেকে উঠে গেছো? আমি ও রুমে যেতে চেয়েছিলাম, পরে ভাবলাম তুমি হয়তো এখনো উঠোনি তাই আর যাইনি। বাড়িটা কেমন লেগেছে তোমার ভাবি? মিষ্টি ধীরে ধীরে জবাব দিল, ভালো। আমাকে চিনেছো? মিষ্টি মাথা নাড়িয়ে বোঝালো যে সে চিনে না।
আর চিনবেই বা কি করে, কাল সারা রাস্তা পাশাপাশি বসে এলেও এত বড় ঘুমটার নিচ থেকে কিছুই দেখতে পারেনি। রাইসা বলল, আমি হচ্ছি তোমার ননদ। নাম হচ্ছে রাইসা। আপু তো এখন দূরে থাকে, তাই বিয়েতে আসতে পারেনি। দুই একদিনের মধ্যেই পোস্টিং। ঢাকায় হলে আপু ওর মেয়েকে নিয়ে এখানে চলে আসবে, তখন সবাই মিলে খুব আড্ডা দেব। অনেক মজা হবে। রাইসাকে মিষ্টির ভালোই লাগলো। ঘোমটার আড়াল থেকে এক নজর রাইসাকে দেখল। এমন সমবয়সীদের সাথে গ্রামে খেলেছে সে। গ্রামের কথা মনে পড়তেই মিষ্টি কেঁদে দিল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রাইসা কান্নার আওয়াজ পেয়ে মিষ্টির দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, আরে, তুমি কাঁদছো কেন? আমার কোনো কথায় কি তুমি কষ্ট পেয়েছো? কিছুই তো বুঝতে পারছি না। কেন কান্না করছো তুমি? মিষ্টি আঁচল দিয়ে চোখের পানি মুছে নিল। রাইসা মিষ্টির কাছে গিয়ে দাঁড়ালো। রাইসা অবাক হয়ে তাকিয়ে রইল মিষ্টির দিকে। মিষ্টির কান্নার কোনো কারণই বুঝছে না সে। মিষ্টির এই অকারণে কাঁদতে থাকার জন্য রাইসা কিছুটা ঘাবড়ে গেল। রাইসা তার ভাইয়াকে ডেকে নিয়ে এলো। আবির ও রাইসার কথা শুনে মিষ্টির কাছে গিয়ে দেখল মিষ্টি মুখ চেপে কাঁদছে। আবির ওর কান্নার কারণ খুঁজে পেল না, শুধু এইটুকুই বুঝল যে মেয়েটি ভয় কাঁদছে, নয়তো বাপের বাড়ির কথা মনে পড়েছে। কে জানে কোন চাপা ওকে কাঁদাচ্ছ। আবির দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ তাকিয়ে রইল মিষ্টির দিকে। চোখের পানিতে ওর মুখ একেবারে উজ্জ্বল হয়ে আছে। নাক লাল হয়ে লাল রং ধারণ করেছে। চোখের নিচে উপরে ছড়িয়ে থাকা কাজলের কালো ছাপ পড়ে আছে। কি দারুণ এই রূপ ওর! আবির মিষ্টির কাছে গিয়ে বলল, কেন কাঁদছো তুমি? রাইসার কোনো কথায় কি কষ্ট লেগেছে তোমার? মিষ্টি আগের মতোই মাথা নাড়িয়ে বোঝালো যে রাইসার কোনো কথায় কষ্ট পায়নি সে। আবির বলল, তাহলে কেন কাঁদছো বলো? তোমার কোনো অসুবিধে হলে আমাদের সবাইকেই বলবে। কথা লুকিয়ে রেখে কান্না করবে না কখনো। মনে থাকবে? মিষ্টি এইবারও জবাব না দিয়ে মাথা নেড়ে বোঝালো যে তার মনে থাকবে। এত কম কথা বলে কিভাবে থাকে মিষ্টি? কিছু কিছু মানুষের তো কথা ছাড়া দম বন্ধ হয়ে আসে। লজ্জা পাওয়া ভালো, কিন্তু তাই বলে কি এতটা লজ্জা? আবার কি ভেবে এখন কেঁদে যাচ্ছে কে জানে। আবির বলল, চলো খাবার টেবিলে। মা আমাদের জন্য পিঠা বানিয়েছে। আবিরের কথায় উঠে পড়ল। যে যা বলছে মিষ্টি ঠিক তেমনটাই করছে। উঠতে বললে উঠে আর বসতে বললে বসে, এর চেয়ে কম বেশি কিছু করে না। এমনকি কথাও বলে না।
গলার মিহি স্বর ছোট কিশোরীদের মতো। তবে আবির এর কাছে ভালো লাগে। মেয়েটাকে ওর কাছে দারুণ লেগেছে। বাচ্চা মেয়েটির চুপচাপ বসে থাকা, নীরবতা, ধীর গতি চালচলন সবকিছুতেই আবিরকে মুগ্ধ করে। তবে মেয়েটার ভয় কাটাতে হবে। নতুন পরিবেশের সবকিছুই বোঝাতে হবে। আবিরের প্রতি একটা ভালো লাগা গড়ে তুলতে হবে মেয়েটির মাঝে। মেয়েটিকে ভালো রাখার দায়িত্ব তো এখন আবিরের নিজের। মেয়েটির হাসি মুখও তার একবারও দেখা হয়নি। লম্বা একটা ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখে মিষ্টি। নিজের বউয়ের পুতুলের মতো মুখটাকেই ঘোমটার নিচ থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে হয় ওর। আর লুকিয়ে দেখার সময় যখন মেয়েটির চোখে চোখ পড়ে যায় মেয়েটি তখন সাথে সাথে চোখ নিচে নামিয়ে ঘোমটার আঁচল আরো দীর্ঘ করে ঢেকে ফেলে। নিজ বউয়ের মুখ দেখতে গেলে বউ যখন লজ্জায় তার বড় আঁচলের ঘোমটায় মুখ রাখে তখন সেই লজ্জার মুখটির দিকেই বারবার তাকিয়ে থাকতে ইচ্ছে হয় ওর। আর তখনই এই ঘোমটার আড়ালে সেই লজ্জাবতী মুখটির শোভা আরো বৃদ্ধি পায়। আর আবির মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মিষ্টির লজ্জাবতী চেহারায়। সৌন্দর্যময় রূপটি যেন ওর লজ্জার ভঙ্গিতে ঝলসে পড়ে আর আবিরের দৃষ্টি কুড়িয়ে বেড়ানোর জন্য নীরবে সুযোগ খুঁজতে থাকে। বিয়ের 2 দিন পার হয়ে আজ তৃতীয় দিন। এই 3 দিনে আবির আর মিষ্টির যতটুকু কথা হয়েছে সবটুকু আবির একাই বলেছে। যা কথোপকথন বললে ভুল হবে। আবিরের অবস্থা অনেকটা রেডিওর আরজেদের মতো আর এখানে নির্বাক শ্রোতা হচ্ছে মিষ্টি। এ পর্যন্ত আবির নিজে ওর সাথে কথা বলা ছাড়া মেয়েটির মুখে এক ফোঁটা আওয়াজও বের করেনি। আবির ঘরে থাকলে, পাশে বসলে কিংবা সামনে শুয়ে থাকলে মিষ্টি শাড়ির ভেতরে নিজেকে লুকিয়ে রাখে। যেন ওর আপন কেউ নয় আবির। হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল করেছে আবির। তার যখন অন্য কোনো দিকে মনোযোগ থাকে তখন মেয়েটা ঘোমটার নিচে থেকে উকি দিয়ে আবিরকে দেখে অথচ আবিরের চোখ পড়লেই সে চোখ সরিয়ে নেয়। আচ্ছা, এর নাম পুতুল বউ না রেখে কচ্ছপ বউ রাখলে কেমন হয়? পরের দিন সকালে মিষ্টি আবিরের আগেই ঘুম থেকে উঠে পড়ল। নিজের কাপড় চোপড়গুলো এখনো সুটকেসেই রেখে দিয়েছে। আলমারিতে আবিরের কাপড়গুলোর সাথে নিজের কাপড়গুলো রাখতে কেমন যেন জোরটা কাজ করে, মনে হয় যেন আবিরের কাপড়ের সাথে ওর কাপড় নয় বরং ওকেই আবির স্পর্শ করবে। আবির ঘুম থেকে উঠে দেখল মিষ্টি পাশে নেই। আজ সকালেই উঠে গেছে, কিন্তু উঠে কোথায় গেল বোকা মেয়েটা? কারো সাথে গিয়ে আড্ডা জুড়ে দেওয়ার মতো মেয়ে তো নয়। তাহলে গেল কোথায়? আবির ঘরেরও চারদিকটা তাকিয়ে না দেখতে পেয়ে ওয়াশরুম চেক করলো। তারপরও কেউ ওয়াশরুমে না পেয়ে বারান্দায় গিয়ে দেখলো মিষ্টি বারান্দা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কিন্তু কি দেখছে এত মনোযোগ দিয়ে? আবির বারান্দার দিকে তাকিয়ে দেখলো মিষ্টি স্কুলের দিকে তাকিয়ে আছে। 3 তলার এই বারান্দা দিয়ে পাশের গার্লস হাই স্কুলের বড় উঠোনটা সহজেই চোখে পড়ে। ছুটির সময় ও টিফিনের সময় সব মেয়েরা মাঠে জড়ো হয়ে ছুটোছুটি করে। মিষ্টি স্কুল মাঠের দিকে তাকিয়ে আছে। জাতীয় সঙ্গীতের ধ্বনি তুলে মেয়েগুলো স্কুল মাঠে সারি সারি হয়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছে। মিষ্টি কি দেখছে তা আবির বুঝেও ইচ্ছে করেই জিজ্ঞেস করলো, কি দেখছো? হঠাৎ আবিরের কথা শুনে মিষ্টি চমকে গিয়ে তাকালো আবিরের দিকে। সেই আগের মতোই চুপচাপ। কোনো উত্তর না পেয়ে আবির বলল, স্কুল দেখছিলে? মিষ্টি নিচের দিকে তাকিয়ে ধীর স্বরে বলল, হুম। পড়তে ইচ্ছে হয়? মিষ্টি জবাব দিল না, শুধু একটু তাকালো আবিরের দিকে। মিষ্টি লজ্জায় কিছু মুখ ফুটে বলতে পারে না। আবির মিষ্টির মনের এই জোরতা ভাবটা ভালোভাবেই আয়ত্ত করে নিয়েছে। আবির বলল, ঠিক আছে, বলো না। তুমি রুমের ভেতরে বসো, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় একসাথেই নাস্তা করতে যাব। মেয়েটা তাই করলো। আবিরের কথা মতো মিষ্টি বারান্দা থেকে রুমে চলে গেল। রাইসাও আজ সকালে স্কুলে গিয়েছে। মিষ্টি সকালে ওকে স্কুল যেতে দেখেছিল। স্কুল ড্রেসে দেখা মাত্রই নিজের স্কুলের কথা মনে পড়ে গিয়েছিল ওর। এই ভেবে কেঁদেছে ও কতক্ষণ। স্কুল ড্রেসে প্রতিদিন সকালে এইভাবেই স্কুলে যাওয়া হতো ওর। একদিনও স্কুল বন্ধ দেয়নি। বান্ধবীদের সাথে কথা বলা কিংবা খেলা করার আকর্ষণে প্রতিদিন স্কুল যাওয়া হতো ওর। আজ ওই বান্ধবীরা ওর থেকে কতটা দূর ভাবতেই কান্না পায় ওর।
কেননা সত্য কথা হলেও সে এখন শ্বশুর বাড়ি, সবাইকে ছেড়ে একাকিত্ব থাকাতে কেমন একটা ভয় কাজ করে ওর ভেতর। সকালে নাস্তা খাওয়ার সময় আবিরের বাবা বলেছে দুপুরের খাবারটা আজ না হয় নতুন বৌদি বানিয়ে খাওয়াবে। এখন আবির ভাবছে মেয়েটা কি কি রান্না করতে পারে তাও তো কারো জানা নেই। যদি না পারে তাহলে মুখ ফুটে বলবেও না, তখন কিভাবে ম্যানেজ করবে? একটু পরেই মা এলো আবিরের রুমে মিষ্টিকে ডেকে আনতে। রুমে এসে দেখলো মিষ্টি খাটে বসে ঘুমটা জড়িয়ে চুপচাপ বসে আছে। মা ওকে রুমের বাইরে থেকে ইশারা করে তার সামনে আসতে বলল। মিষ্টি শাশুড়ির ইশারা বুঝে তার সামনে গেল। শাশুড়ি বলল, রান্নাঘরে চলো, তোমাকে রান্নাঘরটা দেখিয়ে সবকিছু বুঝিয়ে দেই। শাশুড়ি মায়ের পিছু পিছু মিষ্টি রান্নাঘরে গেল। বড় রান্নাঘরটা ওর কাছে পছন্দ হলো। মা বলল, রান্না করতে পারো? মিষ্টি মাথা নেড়ে বোঝালো যে সে রান্না জানে। মা বলল, কি কি রান্না করতে পারো? মিষ্টি মিহিস্বরে বলল, ভাত, ডাল, আলুর ভর্তা, ডিম ভুনা, ডিম ভাজি, আলুর দম, শাক। যা সে বানাতে পারে ওইগুলোর নামে মনে করে বলে যাচ্ছে। মা ওর কথা থামিয়ে বলল, হুম, বুঝেছি, বুঝেছি। মিষ্টির সাথে সাথে চুপ হয়ে গেল। মা বলল, বিরিয়ানি বানাতে পারো? মিষ্টি মাথা নাড়ালো। সে পারে। তবে আজ বিরিয়ানি বানাও। আমি তোমাকে পরিমাণ বলে দিচ্ছি। পরিমাণ প্রস্তুত হয়ে নেওয়ার পর চুলোর সামনে গিয়ে ম্যাচ হাতে নিয়ে মিষ্টি দাঁড়িয়ে রইল। মা ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছো যে? কোনো অসুবিধে হচ্ছে তোমার? আমি গ্যাসের চুলে জ্বালাতে পারি না। ঠিকই তো, গ্রামে মাটির চুলোয় রান্না করার অভ্যাস যার আছে তার গ্যাসের চুলো ধরানোতে হিমশিম খাওয়াটাই স্বাভাবিক। মা ওকে চুলোটা জ্বালিয়ে দিল। মিষ্টি সেইভাবেই রাঁধতে লাগলো যেইভাবে মাঝে মাঝে গ্রামের বাড়ি রান্না করত। কিন্তু সবার স্বাদ তো আর এক না। যদি খিচুড়িটা কারো মন মতো না হলো তবে কি ওকে সবাই বকবে নাকি সবাই একসাথে ওকে মার শুরু করবে? মনে মনে ভয় হচ্ছে, ভাবতেই ভয় কান্না পাচ্ছে। রান্না শেষ করে মিষ্টি ওর রুমে গিয়ে বসলো। আবির রুমে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে। আবিরের একটা জিনিসই কেবল মাথা ঘুরছিল, মেয়েটা কি স্কুলে পড়তে চায়? মেয়েটা এমনিতেও পড়ালেখার দিক দিয়ে বেশি দূর এগোতে পারেনি, বর্তমানের সাথে অনেকটা পিছিয়ে। যদি ওকে পড়াশোনা চালিয়ে এ পাশ করানো যায় মেয়েটা হয়তো একটু চালাক চতুর হতে শিখবে। অন্তত স্বামীর সাথে লজ্জা কাটিয়ে কথা বলতে কোনো বউয়েরই যোদ্ধা থাকে না। কিন্তু আমার বেলায় হচ্ছে উল্টো। আবির এখনো মিষ্টির লজ্জা কাটিয়ে কথা বলাতে পারার জন্য সক্ষম হয়নি। কিন্তু মেয়েটার ভালো মন্দ এখন তার বর খেয়াল না রাখলে কেই বা রাখবে? মিষ্টিকে দেখে আবির বলল, আমার সামনে বসো। মিষ্টি আবিরের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসল। আবির বলল, এত দূরে গিয়ে কেন বসছো? আমি বাঘ অথবা ভাল্লুক নই যে তোমাকে খেয়ে ফেলবো। মেয়েটি এখন সামান্য ইঞ্চি সামনে এসে বসল। আবির বলল, আমাকে লজ্জা করার কিছুই নেই। প্রয়োজনে অপ্রয়োজনে তুমি আমার সাথেই তো কথা বলবে। আমার সামনে তোমার এত বড় ঘোমটা দিয়ে বসে থাকারও কোনো প্রয়োজন নেই। মিষ্টি শুনে গেল কিন্তু বললে না কিছু। কথাগুলো শুনেছে ঠিকই, কিন্তু ওর এই কথাগুলোতে কতটুকু প্রভাব ফেলবে তাই ভাববার বিষয়। আবির বলল, আমাদের বাড়িটা একবার ঘুরে দেখেছ? বাহিরে বাগান আর ছাদের উপরে ফুলের সমারোহ দেখে তোমার স্বর্গ মনে হবে। এসো আমার সাথে চারিদিকটা ঘুরে দেখবে। আবিরের পিছু পিছু মিষ্টি এগুতে লাগলো। আবির ওকে প্রথমে বাগানের দিকটায় নিয়ে গেল। বাগানে রং বেরঙের নানা রকম ফুল। কিন্তু এই বাগানটা দেখে মিষ্টির ওর গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেল। চোখ জলে ঝাপসা হয়ে এলো। কেননা গ্রামে পাড়ার মেয়েরা সবাই মিলে এমনি একটা ফুলবাড়িতে গিয়ে সবাই লুকিয়ে লুকিয়ে ফুল কুড়িয়ে আনতো আর মালা গেঁথে গলায় কানে পড়ে থাকতো। ফুল মিষ্টির খুব পছন্দের। আবির বাড়ির সব কোনায় কোনায় মিষ্টিকে চিনিয়ে নিল।
বিকেলে মেয়েটাকে নিয়ে বাইরে ঘুরিয়ে আনা যাক। নতুন জায়গায় নতুন পরিবেশ দেখলে হয়তো ওর ভালো লাগবে। মেয়েটিকে রেডি হতে বলাতে মেয়েটি কেবল শাড়িটাই বদলেছে। আবির দেখলো মেয়েটি খুব সাধারণভাবে তৈরি হয়ে নিয়েছে। চুলে শুধু একটা খোপা বেঁধেছে। ওর এই সিম্পল রূপটাও অবশ্য দারুণ। অন্য কেউ হলে তো সাজের মেলা নিয়ে থাকতো। মেয়েটি সাজগুজের এক অংশও জানে না। এই যুগের মেয়ে বলতে মিষ্টিই হয়তো একমাত্র মেয়ে যে কিনা সাজগোজের কিছুই জানে না। তবুও মেকআপ ছাড়া কাজল আর লিপস্টিকের ব্যবহার তো সবাই জানে। আবির ওকে দেখে বলল, চোখে কাজল নেই কেন? লিপস্টিক হালকা করেই না হয় ঠোঁটে লাগাতে। মেয়েটি নিচের দিকে তাকিয়ে জবাব দিল, নাই। এ কি, কিছুই নেই? এই মেয়ে তো সব দিক দিয়েই পেছনে। আবির বলল, চলো আজ ঘুরতে না গিয়ে তোমাকে মার্কেট নিয়ে যাব। তুমি তোমার প্রয়োজন মতো সব জিনিস নিবে। মেয়েটি মাথা নাড়ালো আর বোঝালো যে সে যাবে। তারপর আবির মিষ্টিকে নিয়ে বাইকে বসিয়ে বের হলো, কিন্তু এখানেও যে এক বিপদ, মিষ্টি তো বাইকেও বসতে পারে না। আবির ভাবলো এই সুযোগে হয়তো তার নতুন বউটাকে জড়িয়ে ধরে বসবে, আর বাকি সব কাপড়রা যেভাবে ঘুরতে যায় সেভাবে বউকে নিয়ে ঘুরবে। হয়তো এতে ওদের দূরত্ব কিছুটা হলেও কমবে। কিন্তু এখানেও কপাল খারাপ। আবির মিষ্টিকে নিয়ে শপিং মলে গেল। একটা রিক্সা, দুজন মানুষ, যতটুকু দূরত্বে বসা যায় মিষ্টি যেন সেই সীমানাও অতিক্রম করে ফেলেছে। উঠে চারিদিক সে অবাক হয়ে তাকিয়ে রয়েছিল। আশেপাশে রেস্তোরাঁ, ফাস্টফুড সবই চোখে এদিক ওদিক তাকিয়ে দেখেছে। শপিং মলে গিয়ে আবির প্রথমে মিষ্টিকে কাপড়ের দোকানে নিয়ে গেল। আবির আগে আগে হাঁটছে আর মিষ্টি তার পিছু পিছু। মলে এত মানুষ দেখে মিষ্টি কিছুটা ঘাবড়ে গিয়েছে। আবির দোকানে দাঁড়া করানো পুতুলগুলো দেখিয়ে বলল, ওই দেখো সব জামার মডেল পুতুলকে পরানো আছে, তোমার যেটা ভালো লাগে আমাকে বলো, আমি তাই কিনবো। কিন্তু আবিরের সেসব কথায় মিষ্টির কোনো ভ্রুক্ষেপ নেই। ও ভাবছে এই পুতুলগুলো নিয়ে এত বড় পুতুল হয়। মলে প্রবেশের পর থেকেই তো এসব কেই দেখছে, আর একটা পুতুলকে তো সেই কখন থেকেই আর চোখে দেখছে, আর ভাবছে মেয়েটা ওর দিকে সেই কখন থেকে এইভাবে তাকিয়ে আছে কেন। কাপড়ের চয়েস বলতে মেয়েটির কোনো ধারণাই নেই। আবির নিজের পছন্দ মতো মিষ্টিকে কিছু নতুন কালেকশনের ড্রেস কিনে দিল। কিন্তু মেয়েটির পছন্দ হলো কিনা সে কোনো হ্যাঁ বা না উত্তরই দেয় না। তারপর ড্রেস কেনার শেষে ওরা কসমেটিক্সের দোকানে গিয়ে মিষ্টিকে কাজল, লিপস্টিক, হেয়ার ব্যান্ড আরো অনেক কিছু কিনে দিল। সব কেনাকাটা শেষ হলে ওরা শপিং মলের সামনে থেকে একটা ফুচকার দোকানে গিয়ে ফুচকা খাচ্ছিল। আবিরের খাওয়া শেষ, কিন্তু মিষ্টি এখনো খাচ্ছে। আবির মিষ্টিকে একটা দোকান দেখিয়ে বলল, তুমি এখানে দাঁড়িয়ে খাওয়া শেষ করো, আমি ওই দোকান থেকে পানি কিনে আনছি। অন্য কোথাও যাবে না কিন্তু, আমি যাবো আর আসবো। মিষ্টি মাথা নাড়িয়ে সায় দিল। আবির দোকানে যেতেই ওর এক বন্ধু সাজিদের সাথে দেখা হয়ে গেল। কি রে, বিয়ে করে আমাদেরকে ভুলে গিয়েছিস? না। তা ভুলবো কেন? তোকে তো এখন আর দেখাই যায় না। তোর বিয়ের দিনটাও আসতে পারলাম না। ভাবি কোথায়? তার সাথে তো দেখাই হলো না। আবির জানে মিষ্টি কতটা লাজুক, আর সাজিদ যদি জানতে পারে যে মিষ্টি আশেপাশেই আছে তাহলে ওর সাথে দেখা করতে জেদ করবে, আর এতে মিষ্টি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাবে, তাই ওকে বলল, বাসায় চলে আয় একদিন, তোর ভাবিকে দেখতে পারবি। হুম, আসবো। ভাবির একটা ছবিও দেখা হলো না আমাদের। তার সাথে আমাদের কথা বলিয়ে দিলে কিছু হাসি ঠাট্টা করে নিতাম। বন্ধুদের অভিমানী অভিযোগটা দেওয়া জায়েজ, কিন্তু কি করেই বা তাদের বোঝানো যায় যে মেয়েটা লাজুক। নিজের বরের সাথে মুখ ফুটে কথা বলতে পারে না, 10 ইঞ্চি ঘোমটা টেনে রাখে। সে আবার অন্য কারোর সাথে হাসি ঠাট্টা করবে কি করে? কিন্তু ফোনে তো আর এত কথা খুলে বলা যায় না। আবির কথা দীর্ঘ না করে বলল, আচ্ছা আমি আর আসি তাহলে, একটু কাজ আছে, পরে কথা হবে। তারপর পানির বোতল কিনে নিতে নিতে ভাবছে অনেকটা সময় কথায় কথায় দেরি হয়ে গেল, এদিকে মিষ্টি একা একা দাঁড়িয়ে আছে। আবির তাড়াহুড়ো করে স্টলে গিয়ে দেখলো মিষ্টি বসে বসে কাঁদছে।
আশেপাশের লোকজন ওর কান্না দেখে ওর দিকে তাকিয়ে আছে। আবির ওকে দেখে আশ্চর্যান্বিত হয়ে বলল, আরে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে, বলো আমাকে। এতক্ষণে একটা সিন ক্রিয়েট হয়ে গিয়েছে সবার সামনে। মেয়েটি কাঁদছে, আর আবির ওর সামনে যেতেই সবাই আরো আগ্রহ নিয়ে ঘুরে ঘুরে দেখছে। আবির বলল, কাঁদছো কেন তুমি? মিষ্টি বলল, আপনি কোথায় গেছিলেন? তোমাকে তো বলেই গেলাম যে আমি পানি কিনে নিয়ে আসছি। মিষ্টি কেঁদে কেঁদে আবিরের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, আপনি আর যাইবেন না, আমাকে একা রাইখা। এই প্রথম হয়তো 2টি লাইনের একটি বাক্য বলল সে, তাও আবার নিজে থেকে জড়িয়ে ধরে। পরিস্থিতি যাই হোক, এখন তো খুশিতে উড়ে যেতে ইচ্ছে করছে। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। এমন অবস্থায় 1 মিনিটও এইখানে থাকা সম্ভব না। আবির উঠে গিয়ে বলল, ঠিক আছে, চলো এখন বাড়ি যাই। ওরা একটা রিকশায় করে বাড়ি যেতে লাগলো। ভয় পেয়ে কেঁদে ফেলেছে। এই এলাকার কিছুই চেনে না সে। আবির ওর দিকে তাকিয়ে দেখে চোখ ফুলে গিয়েছে। ভয় কান্না করতে করতে এই দশা হয়েছে। আবির বলল, কেঁদেছিলে কেন তুমি? বলো তো, তোমার কি মনে হয়েছিল যে আমি তোমাকে সেইখানে একা রেখে চলে গিয়েছি? তুমি এখন থেকে আমার দায়িত্ব। আমাকে বন্ধু ভাববে সব সময়। আমি তোমার কোনো শত্রু নই। আমার নিঃশ্বাস যতদিন চলতে থাকবে আমি তোমাকে ততদিনই খেয়াল রেখে যাব। তোমাকে বিয়ে করেছি, তোমার বর আমি, অন্য কেউ নই। বুঝেছ? মেয়েটি একবার শুধু তাকালো ওর দিকে, কিন্তু কিছু বলল না। আবির কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, তোমাকে যেই কাজলটা কিনে দিলাম, ওইটা প্রতিদিন চোখে লাগালে তোমাকে খুব ভালো লাগবে। মিষ্টি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ওরা বাসায় পৌঁছে গেল। বাসায় ফিরে দেখে বড় আপা বাসায় চলে এসেছে। সবাই ড্রয়িং রুমে বসে কথা বলছে। বাসায় ফিরে মিষ্টি আর আবির তাদের রুমে চলে গেল। এদিকে আবিরের বড় আপা এখনো মিষ্টিকে সামনাসামনি দেখেনি, শুধু ওদের বিয়ের ছবি দেখেছে। আবির মিষ্টিকে বলল, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, যাও ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসো আর কাপড়টাও পাল্টে ফেলো, তারপর আপা এসেছে তার সাথে দেখা করো। মিষ্টি সেই আগের মতোই মাথা নেড়ে সম্মতি জানালো। এর মধ্যে আপা নিজে চলে এসেছে ওদের রুমে মিষ্টির সাথে পরিচিত হতে। এসে দেখে মিষ্টি তার সুটকেস থেকে কাপড় বের করছে। আপা দেখে কিছুটা অবাক হলো, কারণ আজ প্রায় 3-4 দিন হবে মিষ্টি এ বাসায় এসেছে, অথচ মিষ্টির কাপড় চোপড় এখনো সুটকেসের রুমের এক কিনারায় রাখা কেন? নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়। তবে কি মিষ্টি গ্রামের বোকাশোকা মেয়ে বলে আবির এখনো মিষ্টিকে বউ হিসেবে মেনে নিতে পারেনি? এর জন্যই আগেই মাকে বলেছিলাম আবিরের বিয়ে ওর অমতে করানোটা মোটেও ঠিক হয়নি। আরে বুঝিয়ে সুঝিয়ে হয়তো কাউকে তার অপছন্দের একটা ড্রেস পরানো যায়, অথবা কিছু সময়ের জন্য অপছন্দের একটা জায়গায় কিছুক্ষণ বসিয়ে রাখা যায়, কিন্তু তাই বলে কি জীবনের এত বড় একটা অংশ বিয়ে করানো যায় কিংবা জোর করে সংসার করানো যায়? মায়ের প্রতি খুব রাগ হচ্ছে এখন। দরজার সামনে দাঁড়িয়ে এইসব ভাবছিল। এমন সময় আবিরের ডাকে চেতনা ফিরল ওর। এতক্ষণে মিষ্টি তার প্রয়োজনীয় কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেছে। আপা আবিরের পাশে বসে আবিরকে জিজ্ঞাসা করলো, কেমন আছিস? আবির কিছুটা ভ্রু কুঁচকে উত্তর দিল, আমি তো ভালো আছি, কিন্তু তোমার মুখ এমন বাংলার পাঁচের মতো করে রেখেছ কেন? কিছু বলার আগেই মিশ্র ফ্রেশ হয়ে বাইরে চলে এলো। আপাকে দেখে ঠিক করা ঘোমটাটা আবার আরেকটু টেনে ঠিক করে আপাকে সালাম দিল। রিফা সালামের উত্তর নিয়ে বলল, কেমন আছো? মিশ্র বলল যে ভালো। রিফা বলল, আমাকে হয়তো তুমি চেনোনি। ওম মম, বলতো আমি কে? মিশ্র কিছুটা অনুমান করতে পারলে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। রিফা কোনো উত্তর না পেয়ে বলল, আমি হচ্ছি তোমার নানাস। এরই মাঝে রিফার 2 বছরের মেয়ে মিফতা আম্মু আম্মু বলে রিফার কোলে এসে ইশারায় মিশ্রকে দেখিয়ে তার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, আম্মু এটা আবার কে? রিফা বলল, এইটা তোমার মামি হয়, আর তুমি একে বৌমা বলে ডাকবে।
মিফতা দৌড়ে মিশ্রুর কাছে গিয়ে ওর একটা আঙ্গুল ধরে বলল, বৌমা তোমার নাম কি? মিশ্রুর মিফতাকে খুব পছন্দ হলো, কিন্তু সে এইটা ভেবে পাচ্ছে না যে গ্রামে মিফতার বয়সী বাচ্চারা তো ওকে আপু কিংবা বুবু বলে ডাকতো। কিন্তু ওর মামি হই কেন বলল? মিফতা আর কিছু না বলে পাশের রুমে ওর নানার গলার শব্দ পেয়ে ছুটে গেল। মিশ্রু চুপচাপ বিছানার এক কোণায় বসে আছে আর আবির ফোন ঘাটাঘাটি করছে। রিফা ওদের হাবভাব দেখছে বসে বসে আর মনে মনে বলছে, যা ভেবেছিলাম ঠিক কথাই। এদের মাঝে তেমন কোনো সম্পর্কই হয়নি। এমন থাকলে তো হবে না, প্রসঙ্গটা নিয়ে কথা বলাটা জরুরি, কিন্তু কিভাবে কথাটা তুলবে তাই ভেবে পাচ্ছে না। অবশেষে চোখ গেল সুটকেসটার দিকে। আবিরের দিকে তাকিয়ে বলল, কিরে আবির, তোর আলমারিতে জায়গা নেই? আবির বলল, হুম আছে তো, কিন্তু এই কথা কেন বলছো? তাহলে মিশ্রুর জিনিসপত্র এখনো ওর সুটকেসেই কেন? আবির সুটকেসটার দিকে তাকিয়ে মনে মনে বলল, কি মেয়েরে বাবা, আলমারিতে কাপড় রাখার কথাটাও আমাকে বলে দিতে হবে তারপর রাখবে? আর আমি এবার কেমন সারাদিন বাসায় বসে থেকে ও সুটকেসটার দিকে একবারও চোখ এলো না। আর রুমে আরেকটা মানুষ আছে জানি, কিন্তু তার জিনিসপত্র কোথায় রাখে তারও খেয়াল রাখিনি। আবির বলল, মানে আপা আমার খেয়াল ছিল না আর আমি বলিনি বলে ও হয়তো রাখেনি। রিফা আবিরকে ডেকে বলল, তুই আমার সাথে একটু আমার রুমে আয়, জরুরি কথা আছে। আবির রিফার পিছু পিছু পাশের রুমে গেল। রিফা আবিরকে ওর সামনে বসিয়ে বলল, দেখ ভাই, আমি জানি তোর সাথে যা হয়েছে তা অন্যায় হয়েছে, কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে, তাই না? বউ তো আর কাপড় চোপড় না যে পছন্দ হয়নি না হয় পাল্টে ফেললাম। মা তো তোর ভালোর জন্যই গ্রামের সহজ সরল মেয়েকে বউ করে এনেছে, যেন তোর কথার অবাধ্য না হয়, সংসারী হয়। আর শহরের এমন মেয়ে অনেক খুঁজে হয়তো পাওয়া যেত, আর মিষ্টি মায়ের নিজ গ্রামের মেয়ে আর অত্যন্ত ভালো। আবির অবাক হয়ে রিফার কথা শুনছে, কিন্তু কেন কিসব বলছে তা ভেবে পাচ্ছে না। আপা তুমি এসব কেন বলছো? আমার তো কোনো অসুবিধা নেই, আমার তো মিষ্টিকে পছন্দ হয়েছে। রিফা দেখ, আমি তোদের দেখে এই বুঝেছি তোদের মধ্যে তেমন মিল নেই। তুই হয়তো এই বিয়েটা এখনো মেনে নিতে পারিসনি, শুধু মায়ের কথা ভেবে চুপচাপ আছিস। আবির মনে মনে ভাবছে, হায় কপাল, যেই পুতুল বউটার ছোঁয়া পাবার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে তা নিয়ে আপা কি ভাবছে। আর রিফার এই সিরিয়াস কথা স্টাইল দেখে আবির অট্ট হাসিতে লুটিয়ে পড়ল। হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। আর আবিরের এমন কাণ্ড দেখে রিফা বোকার মতো তাকিয়ে আছে। তুই এমন পাগলের মতো হাসছিস কেন? কিছুটা চটে গিয়ে আবিরকে জিজ্ঞাসা করলো রিফা। রিফার ধমক শুনে আবির হাসিটা থামিয়ে রিফার দিকে তাকাতেই রিফার এত সিরিয়াস এক্সপ্রেশন দেখে আবার জোরে জোরে হাসতে লাগলো। রিফার সাথে আবির অনেকটাই ফ্রি, আর ওরা বয়সে তেমন ছোট বড় নয়। আবির এবার হাসি থামিয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব খুলে বলল, এমনকি আজ মার্কেটে ঘটে যাওয়া সবও। সব কথা শুনে রিফা তো পুরাত হয়ে গেল। একটা মেয়ে এতটা লজ্জাবতী হয় কি করে? আর এত কম কথা বলে থাকেই বা কি করে? হ্যাঁ, লজ্জা নারীর ভূষণ। তাই বলে এতটা লজ্জা? হুম, কিছু একটা তো করতে হবে। এসব ভাবতে ভাবতেই আবির বলে উঠল, আপা তোমার সাথে আরেকটা ব্যাপার নিয়ে আলোচনা করার ছিল। হুম বল, কি বলবি শুনছি তো। আসলে ভাবছিলাম মিষ্টিকে যদি আবার স্কুলে ভর্তি করানো হয় তো কেমন হয়। ওর তো বয়স অনেক কম আর এখনো এসএসসি পাসটাও করেনি। আমি প্রায় দেখি ওর রুমে বসে কাপড়ে সুই সুতো দিয়ে কিসের যেন নকশা করে, রান্না বান্না ও ভালোই পারে, সব কাজই খুব আগ্রহ সহকারে করে। এতদিনে যা বুঝলাম, এই মেয়েকে বাবার বাড়ি থেকে সব বিষয়ে পিএইচডি করিয়েই পাঠিয়েছে, শুধু লেখাপড়াটাই বাদ দেওয়া হয়েছে। রিফা আবিরের কথাগুলো মনোযোগ দিয়ে এতক্ষণ শুনলো, তারপর বলল, হুম বুদ্ধিটা খারাপ না, কিন্তু মা কি এতে রাজি হবে? মা তো শহরের মডার্ন মেয়েকে ঘরের বউই করবে না, আর এখন মিষ্টিকে বাড়ির বাইরে যেতে দিবে, তাও আবার স্কুলে পড়তে। আর এর জন্যই তো তোমাকে বলছি আপা, তুমি মাকে ম্যানেজ করো না প্লিজ। ওকে ওকে, দেখছি কি করা যায়। আর মিষ্টিকে এখন থেকে ঠিক করানোর দায়িত্ব আমি নিলাম। দেখ তোর বউকে কিভাবে পাল্টে দেই। এখন চল মায়ের রুমে মিষ্টি স্কুলের বিষয়টা নিয়ে কথা বলে আসি। না না, আমি যাব না। আমাকে দেখলেই মা বুঝে যাবে এই বুদ্ধিটা আমার। হুম তো কি হয়েছে, মা বুঝলে বুঝবে।
কথা তো বলতেই হবে, আর যদি মা বেশি রেগে যায় তো ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, তোকে রেখে জোরে দৌড় দিব। তারপর তুই পিছে পিছে আর আমি আগে আগে। এমন হাসি ঠাট্টা করতে করতেই ওরা মায়ের রুমে চলে গেল। দেখে মা রুমে গিয়ে পান খাচ্ছে। কিরে আয় বস, তোরা দুইজন একসাথে কি মনে করে? কার কি লাগবে আর কে কার ওকালতি করতে এসেছিস? মানে আসলে মা, আমি আর আবির ভাবছিলাম যে মিষ্টিকে এখানে একটা স্কুলে ভর্তি করালে কেমন হয়। আমার ভাই এত শিক্ষিত আর ওর বউ হাই স্কুলের সীমানায় এখনো অতিক্রম করেনি। বাইরে গেলে ভালো করে মানুষের সাথে মিশে কথাও বলতে পারবে না। আবির এর সাথে কি এমন মেয়ে মানায়? তুমিই বলো মা। মা সে কথায় কিছু না বলে বলতে লাগলে, টেবিলে খাবার দিচ্ছি, তোরা খেতে আয়। মায়ের হয়তো কথাটা ভালো লাগেনি। মা উঠে যেতে চাইলে আবির মায়ের হাতটা ধরে বলল, আরে মা কই যাও, কথাটা তো শুনো। মা কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল, কি শুনবো? হা বলছি, শুনবোটা কি? বাড়ির বউ স্কুলে গেলে সোসাইটিতে মান সম্মান থাকবে, আশেপাশের লোকজন কি বলবে? আবির বলল, মা আমি বুঝি না, তুমি মাঝে মাঝে এমন বোকার মতো কথা কেন বলো? মিষ্টি যখন সবার সাথে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না তখন কি সেটা ভালো হবে? তখন কি সোসাইটি মিষ্টিকে খুব সম্মান করবে? মিষ্টি কি সারা জীবনই এমন খেতে থাকবে? আর শিক্ষিত মডার্ন মানে তো খারাপ না, বরং সমাজে এক ধরনের মানুষ আছে যারা কিছু না বুঝে যেখানে সেখানে আহাম্মকের মতো কথা বলে ফেলে, শুধুমাত্র শিক্ষার অভাবে। আর একটু লেখাপড়া করলেও দুনিয়াটা চিনবে, বাস্তবতা বুঝবে, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে শিখবে। আর তোমার পছন্দ আছে বলতে হবে। মিষ্টি খুব ভালো মেয়ে, ওকে নিজের মনের মতো বানিয়ে নেওয়া যাবে। সারাদিন 10 হাত লম্বা ঘোমটা দিয়ে হাতের কাজ করলেই তো হবে না। প্লিজ মা, তুমি আর না করো না। মা হয়তো ব্যাপারটা বুঝেছে আর তাই মিষ্টিকে স্কুলে ভর্তির পারমিশন দিল। তারপর সবাই একসাথে খেতে গেল। খাওয়া শেষে রিফা মিষ্টিকে বলল, মিষ্টি তুমি একটু আমার সাথে রুমে এসো, তোমার সাথে কথা আছে। মিষ্টিও তাই করলো। রুমে যাওয়ার পর মিষ্টিকে কাছে বসিয়ে রিফা বলল, মিষ্টি আমার ভাইটাকে তোমার কেমন লাগে? এরকম প্রশ্নের উত্তর কি হবে মিষ্টি ভেবে পাচ্ছিল না। রিফা উত্তর না পেয়ে বলল, এভাবে চুপ করে কেন থাকো তুমি? কেন এত ভয় পাও? এখন আমরাই তোমার পরিবার। তোমার ভালো লাগা মন্দ লাগা সব আমাদের সাথে শেয়ার করবে। আর যে কথা কারোর সাথে বলতে পারবে না বলে মনে হয় সে কথাটাও আবিরের সাথে শেয়ার করবে। স্বামী হচ্ছে স্ত্রীর সবচেয়ে কাছের বন্ধু। স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আর কিভাবে চলতে হয়, সবার সাথে কথা বলতে হয়, এসব নিয়ে আপা ওকে অনেক কিছুই বোঝালো। আর মিষ্টি শুধু ঘাড় নেড়ে নেড়ে সব কথাই সম্মতি জানালো। তারপর মিষ্টি ওর রুমে চলে এলো। এসেই আবিরের সেই কথাটা মনে পড়ে গেল, তাই দু চোখে কাজল দিল। আবির এতক্ষণ বাইরে গিয়েছিল, এখন রুমে এসেই দেখলো মিষ্টি বিছানায় বসে কাপড়ে ফুল তুলছে। দরজার সামনে দাঁড়িয়ে আবির দেখছে মিষ্টিকে। কাজের ফাঁকে মিষ্টির ঘুমটা যে কখন মাথা থেকে পড়ে গেছে সেদিকে খেয়াল নেই ওর। চুলের খোপাটাও খুলে ঘন লম্বা চুলগুলো ওর পুরো পিঠ দখল করে নিয়েছে। মিষ্টির চোখে লাগানো কাজলটাও চোখ এড়ালো না ওর। সুই থেকে সুতা টান দেওয়ার সময় হাতের ছুরিগুলোর ঝিনঝিন শব্দে পুরো ঘর মুখরিত হয়ে উঠছে। এই সৌন্দর্যের তুলনা দেওয়ার মতো কিছুই সে খুঁজে পাচ্ছে না। শুধু এই সৌন্দর্যে মাতাল হতে ইচ্ছে করছে আবির। কিছু সময় পর মিষ্টি টের পেল যে আবির ঘরে ফিরেছে, তাই মিষ্টি তার ঘোমটাটা টেনে টুনে ঠিক করে বসলো। আবির পাশে গিয়ে বসে বলল, মিষ্টি কাল সকালে রেডি হয়ে থেকো, আমরা কালকে স্কুলে যাব তোমাকে স্কুলে ভর্তি করাতে। মিষ্টি অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পর ফোপানির আওয়াজ শুনে আবির তাকিয়ে দেখল মিষ্টি কাঁদছে। আশ্চর্য হয়ে আবির জিজ্ঞাসা করল, সে কি? তুমি কাঁদছ কেন? চোখের পানিতে ওর দু চোখের কাজল গলে গলে পড়ছে। মিষ্টি কিছু বলল না, শুধু কেঁদেই চলছে। আরে বাবা, কান্না থামিয়ে বলবে তো কেন কাঁদছ? মিষ্টি কাঁদতে কাঁদতে বলল, আমি স্কুলে যাব না। কিছুক্ষণ আবির অবাক হয়ে রইল, কারণ ও তো ভেবেছিল মিষ্টি আবার স্কুলের কথা শুনলে খুশি হবে। সেদিনের দৃষ্টি ওর মনের কথাটা বলে দিয়েছিল। তবে আজ কেন এমন করছে? কেন তুমি স্কুলে যাবে না কেন?
মিষ্টি কান্না থামালো কিন্তু কিছু বলছে না। আবির আবার বলল, তোমার সমবয়সীরা থাকবে স্কুলে, সবার সাথে কত আনন্দ করবে, তাহলে যাবে না কেন বলো? তোমার স্কুলে যেতে ভালো লাগে না? মিষ্টি বলল, হ্যাঁ আমার স্কুলে যেতে ভালো লাগে, কিন্তু সবাই আমারে দেইখা হাসবো। আমি বাসায় থাইকা আম্মার সাথে ঘরের কাজ করবো, আমি স্কুলে যাবো না। আবির বলল, কে বলেছে সবাই তোমাকে দেখে হাসবে? তুমি ওদের সাথে মিশবে, বন্ধুত্ব করবে, দেখবে তোমার খুব ভালো লাগবে, আর বাসার কথা তোমার ভাবতে হবে না। বাড়ির সবাই রাজি। এবার মিষ্টি কিছুটা খুশি হলো, মনে মনে ভাবছে আপা ঠিকই বলেছিল, সে মানুষটা ভালো। সকালে তাড়াতাড়ি নাস্তা খেয়ে আবির, মিশ্রু আর রাইসা স্কুলের উদ্দেশ্যে বের হলো। আর মিশ্রুকে বলে দিল আজ থেকে আবির আবার অফিসে যাবে। মিশ্রু যেন আবিরের সাথে বাসায় চলে আসে, ওর বাসায় ফিরতে সন্ধ্যা হবে। তারপর ওদের স্কুলে নামিয়ে দিয়ে মিশ্রুকে স্কুলে অ্যাডমিশন করিয়ে ক্লাসে বসিয়ে দিয়ে আবির অফিসে চলে এলো। কিন্তু কোনো কাজেই ওর মন বসছে না, মিষ্টির কথা মনে পড়ছে। তাই ভাবলো আজ বিকেলেই বাসায় চলে যাবে। এদিকে ক্লাস শেষ করে মিষ্টি রাইসার সাথে বাসায় চলে এলো। দুপুরে গোসল করে খেয়ে শুয়ে আছে মিষ্টি, কিন্তু আজ তার কেমন জানি অস্বস্তি লাগছে। ঘরটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। আবিরকে এই কয়দিন ঘরে থাকলেও তাকিয়ে দেখেনি কখনো, কিন্তু আশেপাশে কারো অস্তিত্ব অনুভব করেছে, আজ হয়তো সেটা নেই বলেই এমন লাগছে। বারবার এপাশ ওপাশ করছে মিষ্টি, কিন্তু কিছুতেই ভালো লাগছে না। আর সেলাই কাজেও মন যাচ্ছে না। হঠাৎ মিষ্টির চোখ গেল আবিরের ব্লেজারটার দিকে। শোয়া থেকে উঠেই মিষ্টি ব্লেজারটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। গতকাল এটাই পড়েছিল আবির। মিষ্টি কিছু না ভেবেই আয়নার সামনে গিয়ে আবিরের ব্লেজারটা গায়ে দিল। তারপর আয়নায় নিজেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আবির কিছুক্ষণ আগেই অফিস থেকে ফিরেছে। রুমে ঢুকিতেই মিষ্টির কাণ্ড দেখে দাঁড়িয়ে গেল, আর সেখান থেকেই ওর কর্মকাণ্ড দেখছিল। যে মেয়েটি সারাক্ষণ মাথায় ঘোমটা দিয়ে থাকে, সে খালি ঘরে এমন কাণ্ড করবে আবির ভাবতেও পারেনি। আবিরের হাসি চাপতে না পেরে হাহা করে এসে দিল। মিশ্রু পিছনে ঘুরতেই আবিরকে দেখে লজ্জা পেয়ে ব্লেজারটা খুলে রেখে দৌড়ে রুম থেকে যাওয়ার সময় আবির মিশ্রুর হাতটা ধরে ফেলল। এই যে পুতুল বউ, আমাকে দেখে এত লজ্জার কি আছে? আমিই তো। এই ব্লেজারটা তোমার গায়ে যেভাবে জড়িয়েছিল, একবার আমাকে সুযোগ দিয়ে দেখো, আরো ভালো করে জড়িয়ে রাখবো, তোমাকে সারা জীবন আগলে রাখবো। মিশ্রু লজ্জায় কিছু না বলে হাতটা ছাড়িয়ে পাশের রুমে চলে গেল। আবির দাঁড়িয়ে ভাবছে, এইসব আপার ম্যাজিক মনে হয়। ঈশ্বর, আপাটা যে কেন আরো কয়দিন আগে এলো না। সন্ধ্যায় রিফা এলো মিষ্টির রুমে। রুমে গিয়ে দেখে আবির বিছানায় বসে ভিডিও গেমস খেলছে, আর মিষ্টি পাশেই পড়ার টেবিলে বসে কি যেন আঁকিবুকি আঁকছে। রিফা মিষ্টিকে বলল, আর স্কুলে গিয়ে কেমন লাগলো? মিষ্টি নিচু স্বরে জবাব দিল, যে আপু ভালো লেগেছে। কিন্তু সত্যি বলতে মিষ্টির একটুও ভালো লাগেনি। নতুন জায়গা, নতুন সহপাঠী, আর তাছাড়া স্কুলের সবাই যেন কেমন করে ওকে দেখছিল, তখন তো ভয় ওর প্রায় কান্নায় চলে আসছিল। রিফা ওর মুখের ভঙ্গি দেখে কিছুটা বুঝতে পেরে মিষ্টির মাথায় হাত রেখে বলল, এত মন খারাপ করার কিছু নেই। প্রথম প্রথম তো একটু খারাপ লাগবেই, তারপর ধীরে ধীরে দেখো সব ঠিক হয়ে যাবে, আর তোমার কত নতুন নতুন বান্ধবী হবে। তখন দেখো স্কুলের সময়টুকুই তোমার বেশি ভালো লাগবে। মিষ্টি কিছু বলল না, শুধু মাথা নাড়ালো কিছুটা। তারপর রিফা বলল, তোমার যদি কোনো পড়া বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বা আবিরকে বলো, আমরা বুঝিয়ে দেব। কথা বলার সময় রিফা বারবার আবিরের দিকে তাকাচ্ছিল আর বিরক্ত হচ্ছিল। এই এতক্ষণ হলো ওই রুমে এসে মিষ্টির সাথে কথা বলছে, অথচ গাধাটা গেমসের ভেতরেই মুখ ফুঁসে আছে। মিষ্টিকে পড়ায় একটু সাহায্য করে ও তো ওর কাছাকাছি আসতে পারে, বা পড়াতে পড়াতে ওর সাথে কথা বলে ওর লজ্জা কিছুটা দূর করতে পারে। আচ্ছা, আমি তো ওর বড় বোন, নাকি সব কথা কি আমি ছোট ভাইকে বলতে পারি? রিফা আব্বিরের দিকে তাকিয়ে বলল, কিরে তুই ওখানে বসে আছিস কেন? অযথা গেমস খেলে সময় নষ্ট না করে মিষ্টিকে ওর পড়ায় একটু সাহায্য তো করতে পারিস। আবির রিফার দিকে না তাকিয়ে উত্তর দিল, হুম। রিফা জানে আবির ওর কথা একটু কানে নেয়নি, তাই এবার ধমকের স্বরে জোরে বলল, তোর হুমটি কি ওর পড়া কমপ্লিট হয়ে যাবে?
আবির কিছুটা বিরক্ত হয়ে উত্তর দিল, আমি এখন পড়াতে যেতে পারবো না, এখন লাস্ট লেভেলে আছি, টাইম নেই আমার। আবিরের কথা শুনে রিফার আগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল আর আস্তে আস্তে বলে গেল, আর যদি কখনো বলিস আপা সব ঠিক করে দাও তখন তোর কপালে এই গেমসটাই ছুঁড়ে মারবো। আবির রিফার কথায় কানে নিল না, গেমসেই তার মনোযোগ। কিছুক্ষণ পর গেমস খেলতে খেলতে আবিরের চোখ গেল মিষ্টির দিকে। মিষ্টি একটা কাগজে পেন্সিল দিয়ে কি যেন আঁকছে আর কিছুক্ষণ পর পর পেন্সিলটা মুখে দিয়ে কি যেন ভাবছে আবার আঁকছে। মিষ্টির সামনের কয়েকটা চুল বারবার চোখের সামনে এসে পড়ছে ফ্যানের বাতাসে উড়ে, আর মিষ্টি সেগুলো কানের পেছনে বারবার ঘুরছে। উফ, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আবিরের যেন চোখই সরছে না, বারবার শুধু মনে হচ্ছে মিষ্টির ওই এলোমেলো চুলগুলোকে নিজের হাতে সরিয়ে দিয়ে ওর ঘাড়ে ঠোঁট ছোঁয়াতে, ওর ওই রেশমি ঘন চুলে মুখ ঘুরতে। পেন্সিলটার দিকে তাকিয়ে আপাতত খুব হিংসা হচ্ছে, কেমন যেন মাতাল লাগছে নিজেকে, হয়তো মিষ্টির রূপের নেশা হয়ে যাচ্ছে ওর। হঠাৎই মনে হলো আপার বলে যাওয়া কথাটা, ঈশ্বর সাপা মিষ্টিকে কে পড়াতে বলেছিল মানে ওর কাছাকাছি থাকার জন্য, আর আমি গেমসের তালে তালে কি নাকি বলেছি আপার কথাটার মানেই বুঝি নাই। মিষ্টির কাছে গিয়ে আবির মিষ্টিকে বলল, পড়ায় কোনো সাহায্য লাগবে? মিষ্টি কিছু না বলেই তাড়াতাড়ি সামনে থাকা কাগজটা সরিয়ে ফেললো আবিরের কাছে, ও ব্যাপারটা এড়ালো না, কিন্তু কিছু বলল না। মিষ্টিকে বলল, কি পড়ছো? দাও আমাকে বই দাও, আমি পড়া বুঝিয়ে দিচ্ছি। মিষ্টি বাধ্য মেয়ের মতো বই বের করে দিল। আবির মিষ্টিকে পড়াচ্ছে। মিষ্টি মাথা নিচু করে আবিরের কথা শুনছে, কিন্তু আপাতত কোনো পড়াই ওর মাথায় ঢুকছে না। এর মাঝে মিষ্টি আবিরের দিকে একবার মুখ তুলে তাকিয়েছিল, কিন্তু তাকিয়ে দেখে আবির বইয়ের দিকে না তাকিয়ে মিষ্টির দিকে তাকিয়ে পড়াচ্ছে। চোখে চোখ পড়ায় মিষ্টি কিছুটা লজ্জা পেয়ে যায়, আর বিকেলের কথা মনে পড়াতেই মিষ্টির গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠছে। আবির পড়ানোর ফাঁকে চেয়ার টানতে টানতে মিষ্টির অনেকটা কাছে চলে এসেছে। মিষ্টির কপালে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরাতে চাইলে আনমনি আবির মিষ্টির হাতটা ধরে চুল সরাতে বাধা দেয়, আর আরেক হাত দিয়ে মিষ্টির মাথার পেছনে হাত দিয়ে খোপাটা খুলে দিয়ে সবগুলো চুল এলোমেলো করে দিল। তারপর মিষ্টির হাতে আলতো করে একটা চুমু দিতেই মিষ্টি চোখ বন্ধ করে ফেলল। ওর সারা শরীর যেন কেঁপে উঠল, কিন্তু এখন আর মিষ্টির ভয় লাগছে না। আবিরের শরীরের গন্ধ পাচ্ছে ও, অজানা এক ভালো লাগা কাজ করছে ওর ভেতর। কিছুক্ষণ দুজনেই নীরব। আজ আব্বিরের খুব ভালো লাগছে, কারণ মিষ্টি আর বাধা দেয়নি। আজ তার পুতুল বউটার প্রথম এত কাছে এসেছে। ইচ্ছে তো আরো গভীর ছিল, কিন্তু পুতুল বউটা যে বড্ড লজ্জাবতী। মিষ্টির হাত ধরার সময় হাত থেকে লুকনো কাগজটা নিচে পড়ে গিয়েছে। মিষ্টির খেয়াল হওয়ার আগেই কাগজটা নিচে থেকে তুলে খুলে দেখতেই আবির হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারছে না। কাগজটিতে মানুষের আকারের একটি কার্টুন আর্ট করা, আর বাকি সব জায়গায় আবির আবির লিখা। কাজটা যে মিষ্টির তা বুঝতে আর বাকি রইল না। আবির তার দুই গাল মুখে হাত দিয়ে ভাবছে, আমি কি দেখতে কার্টুনের মতো? তার মানে সন্ধ্যাবেলা মিষ্টি এত মনোযোগ দিয়ে এইটাই একছিল। তবে এইটা ভেবে ভালো লাগছে যে মিষ্টি ও আবিরের কথা ভাবে। হুম, লজ্জাটা আর একটু দূর করতে পারলেই আমার কচ্ছপ বউটাকে আমি আমার মনের মতো করে পাবো। রাতের জন্য স্পেশাল কোনো প্ল্যানিং করতে হবে। কিন্তু কি? ভাবতে হবে। গালে হাত দিয়ে বসে বসে ভাবছে আবির। মিষ্টি আবিরের সামনে বসে থাকতে কেমন জানি লাগছিল, তাই আজকের মতো পড়া শেষ করে বড় আপার রুমে গিয়ে বসে আছে। রিফার রুমে যাওয়ার পর থেকে মিষ্টি অনেকটা চুপচাপ। রিফা জিজ্ঞাসা করলো, এত তাড়াতাড়ি পড়া শেষ? তা পড়া যখন শেষই তাহলে বরকে একটু সময় দিলেই তো পারো। তুমি জানো আগে আমরা সবাই সন্ধ্যার পর বাইরে ঘুরতে যেতাম। তখন আবিরকে যতই বলতাম একটু আগে আসিস, আমরা একটু বাইরে যাব, কিন্তু ওকে কোনো মতেই বাসায় আগে আনা যেত না। ওর অফিসের কাজের সাথে কোনো কিছুই কম্প্রোমাইজ করবে না। অথচ দেখো আজ নিজে থেকে আগে আগে বাসায় এসে বসে আছে। এর যে অসময়ে এক মিনিটও ঘরে থাকে না, সে এখন কারণ ছাড়া বাইরেই কোথাও যায় না। মিষ্টি শুধু মন দিয়ে কথাগুলো শুনছে, কিছুই বলছে না। মিষ্টির চুপ থাকা দেখে রিফা ওর দিকে তাকিয়ে বলল, মিষ্টি। মিষ্টি জবাব দিল, হুম।
রিফা বলল, তুমি বুঝতে পারছো তো আমি তোমাকে কি জন্য এইসব বলছি? মিষ্টি মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল। রিফা বলল, আমার ভাইটা যে তোমাকে কতটা ভালোবাসে তা কি তুমি কখনো অনুভব করেছো? তুমি পাশে না থাকলেও যে তোমাকে চোখে হারায় তা কি তুমি বোঝ? মিষ্টি লজ্জায় আপার দিকে তাকাতে পারছে না। রিফা মিষ্টিকে উদ্দেশ্য করে বলল, থাক আর লজ্জা পেতে হবে না। তা আমার ভাইটা এখন একা একা কি করছে, যাও ঘরে গিয়ে ওকে একটু সময় দাও। মিষ্টি রুমের সামনে দাঁড়াতেই একটু আগের ঘটনার কথা মনে পড়ে গেল। লজ্জায় আর রুমে প্রবেশ করলো না। আপার রুমে ফিরে গেলে তো আপা আবার জিজ্ঞাসা করবে কেন ফিরে এলো, তাই সেখানেও যাবে না। এর চেয়ে বরং রান্নাঘরে গিয়ে বুয়ার সাথে রান্নার কাজে সাহায্য করুক। রান্না শেষে মা খাবারের টেবিল সাজিয়ে সবাইকে ডাক দিল। মিষ্টি ও মাকে সব কাজে সাহায্য করলো। আবির এখনো রুমেই বসে আছে মিষ্টির আর্ট করা সেই কাগজটা নিয়ে। এতক্ষণে ওর মাথায় ছোটখাটো অনেকগুলো বুদ্ধি ও ভিড় জমিয়েছে, কিন্তু তারা কতটুকু কার্যকর তা নিয়ে বিশেষ সন্দেহ আছে। আচ্ছা, হাতের এই কাগজের মতো আমিও যদি আমার পুতুল বউটাকে আর্ট করি আর আমার মনের সব কথা ওই কাগজেই লিখে মিষ্টিকে দেই তো কেমন হয়? পাশের ঘর থেকে মা আবার খেতে ডাক দিল, তাই আবির উঠে গেল খাবার রুমে। ফিরে এসে যা করার করবে। আব্বিরের পাশে জায়গা থাকলেও মিষ্টি খাবারের সময় ওর পাশে বসে না কেমন যেন অস্বস্তি লাগে, তাই আপার পাশেই বসে বেশিরভাগ। আবিরও ব্যাপারটা বুঝতে পেরে মাঝে মাঝে নিজে থেকেই দূরে গিয়ে বসে যেন মিষ্টি খাবার সময় নর্মালি খেতে পারে। কিন্তু আজ আবির বসার পর ওর পাশে চেয়ারটায় মিষ্টি বসেছে। আবির এটা দেখে অনেকটাই অবাক, কারণ ওর থেকে দূরে আরই তিনটা চেয়ার খালি পড়ে আছে। রিফাও ব্যাপারটা খেয়াল করেছে আর মিটিমিটি হাসছে আর ভাবছে আর কথাগুলো হয়তো মিষ্টির মাথায় ভালোভাবেই গিয়েছে। খাবার টেবিলে সবাই চুপচাপ বসে খাবার খাচ্ছে। আবিরের খুব ইচ্ছে করছে মিষ্টির হাতটা ধরতে, কিন্তু সাহস পাচ্ছে না। যদি সবার সামনে কোণে ইট করে। তবুও রাতের প্ল্যানিংটা কতটুকু কার্যকরী হবে তা বোঝার জন্য এখনের একটু আভাস পাওয়া দরকার। তাই আর কিছু না ভেবেই টেবিলের নিচে আবির মিষ্টির হাতটা ধরল। মিষ্টি প্রথমে ভয় পেয়ে হাতটা ছাড়াতে চাইলেও পরে চুপচাপ বাথরুমের মতো বসে রইল। আবির মনে মনে হাসছে, হয়তো মিষ্টির এই চুপ থাকায় কাছে আসার সম্মতি দিচ্ছে। আবিরের খাবার খাওয়া শেষ, তবু খাবার প্লেটে কিছু খাবার নিয়ে অযথাই ঘাটাঘাটি করছে, কারণ মিষ্টির হাতটা ওর একটু ছাড়তে ইচ্ছে হচ্ছে না। কিন্তু রুমে গিয়ে যে রাতের প্ল্যানিংটাও কমপ্লিট করতে হবে। আবির মিষ্টির আসার আগেই রুমে গিয়ে পেন্সিল দিয়ে মনের মতো করে কাগজে তার পুতুল বউকে আঁকতে বসেছে। তারপর চিঠি লিখবে, আর চিঠিতে লিখার জন্য মনের কথা ও মনে মনে ঠিক করে রেখেছে। মিষ্টি এখনো রুমে আসেনি। আবিরের ছবি আঁকা প্রায় শেষ। খুব সুন্দর করে এঁকেছে সে তার পুতুল বউকে। খুব ইচ্ছে হয় আমার পুতুল বউটাকে এইভাবে নিজ হাতে সাজাতে, ঠিক যেমন মন মতো করে এখন সাজাচ্ছি। ঈশ্বর, কত কাছে থেকে দেখছি এই পুতুলটাকে। এইভাবে এত কাছে থেকে যদি আমার লজ্জাবতী বউটাকে দেখতে পারতাম, তাকে উঠতে পারতাম। ছবি আঁকা শেষ, এখন চিঠি লিখতে হবে মিষ্টি রুমে আসার আগে। আবির সামনে কাগজের হাতে কলম নিয়ে ভাবছে, আমি তো কখনো লাভ লেটার লিখিনি। আমি কি আজ লাভ লেটার লিখব? এইটা কি প্রেমপত্র বলে? না, এইটা তো কোনো প্রেমিকার জন্য নয়। এইটা আমার লজ্জাবতী বউয়ের লজ্জা ভাঙানোর পত্র, কিংবা তাকে ছুঁয়ে দেওয়ার অনুমতি পত্রও বলা যেতে পারে। আচ্ছা, চিঠিটা পড়ে ও কি হাসবে, নাকি তার পাগল বরের পাগলামি দেখে একটু অবাক হবে? মিষ্টি এসে পড়ল কি না তা দেখার জন্য দরজার দিকে উকি দিল আবির। না, এখনো আসেনি। আবির ওর মনের কথাগুলো অনেকটা সাজিয়ে ঝটপট লিখে ফেলল। লেখা শেষে হঠাৎ চোখ গেল রুমের কোণে রেখে দেওয়া গিটারটার দিকে। খুব ভালো গান গায় আবির। আচ্ছা, চিঠিটা পড়ার পর অন্তি যখন লজ্জা লজ্জা ভঙ্গিতে বিছানার কোণায় এসে বসবে, তখন ওকে বেলকনিতে বসে একটা গান নিয়ে শোনালে কেমন হবে? মম, মন্দ হবে না। আচ্ছা, বাকি সব প্ল্যানিং তো পড়ে, কিন্তু এত দেরি হয়ে গেল, মিষ্টি এখনো রুমে আসছে না কেন? খাবার সময় হাত ধরেছি বলে রাগ করেনি তো? গিয়ে দেখে আসি। সব জায়গায় খুঁজেও মিষ্টিকে পেল না আবির।
অবশেষে বড় আপার রুমে গিয়ে দেখে আপার বিছানায় মিষ্টি ঘুমিয়ে আছে। হায়, হায়, যার জন্য এত আয়োজন এত ভাবনা সে এইখানে এসে ঘুমিয়ে আছে। মনটাই খারাপ হয়ে গেল আব্বিরের। এমন সময় রিফা ওয়াশরুম থেকে বের হয়ে বলল, কি রে, আমি এখন তোর রুমে যাব ভাবছিলাম। তোর বউকে কখন থেকে রুমে যাওয়ার কথা বলছি, কিন্তু ওই কথা সে কথা বলেই যাচ্ছে। রুমে যেতে চাচ্ছে না সেটা ভালো করেই বুঝতে পারছি। আচ্ছা, তুই কি ওকে কিছু বলেছিস বা ও কি তোর সাথে রাগ করেছে? আবির ঠিক বুঝতে পারছে টেবিলে হাত ধরে থাকায় মিষ্টি লজ্জায় রুমে যেতে চাচ্ছিল না। তারপর রিফাকে বলল, না তেমন কিছু তো হয়নি আপা, এমনি মনে হয় তোমার সাথে গল্প করতে যাচ্ছিল। ও তো এখন তো ঘুমিয়েই গেছে, ওকে ডেকে তুলে রুমে নিয়ে যা। আবির মিষ্টিকে কয়েকবার ডাকলো কিন্তু মিষ্টি হুম বলে অন্যদিকে ঘুরে আবার ঘুমিয়ে গেল। মিষ্টি গভীর ঘুমে থাকায় রাফি বলল, তোর বউটা সত্যিই একদম বাচ্চা মেয়ে, ও তাহলে আজ আমার কাছেই শুয়ে থাকুক। আবির ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে গেল নিজের রুমের দিকে। এখন নিজের কপাল নিজের চাপড়াতে ইচ্ছে করছে। রুমে গিয়ে বিছানার দিকে তাকাতেই আবির একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর আবার ফিরে গেল রাফির রুমে। কি রে, আবার চলে এলি যে? কিছু বলবি? হুম, আসলে মা তোমাকে ডাকছে। অহ, আমি তো শুনতেই পাইনি। ঠিক আছে, আমি গিয়ে শুনে আসছি। আবির মিথ্যে কথা বলে রিফাকে রুম থেকে সরালো। বড় বোনের সামনে তো বউকে কোলে নেওয়া যায় না। আর কিছু না ভেবেই রিফা আসার আগে মিষ্টিকে কোলে তুলে নিয়ে রুমে গিয়ে মিষ্টিকে বিছানায় শুইয়ে দিল। মিষ্টির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবির। ঈশ্বর, কত মায়াবী লাগছে আমার পুতুল বউটাকে। আবির মিষ্টির কপালে একটা চুমু দিতে গিয়ে ও আবার দিল না। উহু, আমার পরীটা এখন ঘুমিয়ে আছে। আমি ওকে এই ভালোবাসার পরশটা তখন দেব যখন ও তা অনুভব করতে পারবে। ওর লজ্জামাখা মুখটা ওর সৌন্দর্য যেন আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়। আবির মিষ্টির দিকে তাকিয়ে বলল, এই যে আমার ঘুমকুমারী, তোমার জন্য মনে কত ভালোবাসা জমা রেখেছি দেখি তুমি জানো। আমার আদর নিতে ইচ্ছে করে না তোমার? জানো আমার বড্ড বেশি ইচ্ছে করে তোমার নিঃশ্বাসগুলোকে আমার গায়ে মাখতে, দুজনে মিলে ভালোবাসার বৃষ্টিতে ভিজতে। বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমায়, বলে মিষ্টির গাল কিছুটা টেনে দিল। আবির একটা সিগারেট টানতে বেকুনিতে যেতে চাইলে মিষ্টি ঘুমের মাঝে আবিরের হাতটা টেনে ধরলো, ওর অপ্রস্তুতভাবে বিছানায় শুয়ে পড়ল। মিষ্টি আবিরকে কে ঘুমের ঘোরেই আবিরকে জড়িয়ে ধরল। আবির মুচকি হেসে নিজেও মিষ্টিকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। এই প্রথম ওরা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আপাতত সিগারেটের নেশাটা আর নেই। প্রতিদিনের মতো আজকেও মিষ্টির আগে ঘুম ভাঙল আবির। এখনো মিষ্টি ঘুমিয়ে আছে আবিরের বুকে। ওর চুলগুলো এলোমেলো ভাবে পড়ে আছে আবিরের বুকে আর মিষ্টির মুখে। আবির চুলগুলো ওর মুখ থেকে সরিয়ে দিয়ে দেখছে মিষ্টিকে। কত মায়াবী ওর চেহারাটা, মনে হচ্ছে যেন দুনিয়ার সব মায়া ওর ভেতর উপড়ে আছে। মিষ্টির গরম নিঃশ্বাসগুলো আবিরের বুকে গিয়ে লাগছে। ওর প্রতিটা নিঃশ্বাসে বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। আবির আর একটু শক্ত করে মিষ্টিকে নিজের বুকে চেপে নিল। আচ্ছা, আমার পুতুল বউটা যদি এখন জেগে থাকতো, ও কি আমাকে কিভাবে জড়িয়ে ধরতো? ও যে এখন আমার হৃদস্পন্দনটা কি বুকের ধুকধুকানি শুনেই বুঝে ফেলতো। হালকা নড়েচড়ে উঠল মিষ্টি। হঠাৎ দুষ্টু বুদ্ধি এলো আবিরের মাথায়। প্রতিদিন ওদের মাঝে একটা কোলবালিশ থাকে আর আবির অফিসের সময় হয়ে যাওয়ায় মিষ্টিকে ঘুমে রেখে ইয়েগে উঠে যায়। কিন্তু আজ তো ওদের মাঝে কোলবালিশ নেই আর মিষ্টি নিজেই ঘুমের মাঝে আবিরকে জড়িয়ে আছে। তাই আবির ইচ্ছে করে এই মিষ্টিকে ছেড়ে নিজের হাত সরিয়ে নিল। মিষ্টি ঘুম থেকে উঠে যখন দেখবে যে ও আবিরকে এভাবে জড়িয়ে ঘুমিয়ে আছে, তো ওর রিয়েকশন কেমন হবে তা দেখার জন্য। কিছুক্ষণ পর মিষ্টি ঘুম ভাঙল। আবির ও তা টের পেয়ে চোখ বন্ধ করে ঘুমের ভাব ধরে রইল। মিষ্টি নিজেকে আবিষ্কার করলো আবিরের বুকে। সাথে সাথেই এক ঝাটকা দিয়ে সরতে গিয়ে আবিরকে ফেলে দিল খাট থেকে। মিষ্টি এখন বসে আছে ঠিক খাটের মাঝে, দুই চোখ হাত দিয়ে আটকিয়ে। আর আবির ঘরের মেঝেতে। ঘটনাস্থলে উপস্থিত দুইজনেই আপাতত আহাম্মক।
আবির বুঝতে পারেনি এমন কিছু হয়ে যাবে। আরে বাবা, আমি দৌড় বড়ি, আমার বুকে শোবে না তো কার কাছে শোবে? এভাবে ধাক্কা মেরেছে যেন কারেন্টে ওকে শর্ট করেছে। তেমন ব্যথা পায়নি আবির, কিন্তু মিষ্টিকে কাছে আনার আরেকটা সুযোগ পেয়েছে আর কি। ও মা রে বলে চিৎকার করে উঠল। মিষ্টি বিছানা থেকে তাড়াতাড়ি নেমে গেছে গিয়ে বলল, খুব বেশি লাইগা গেছে বুঝি আপনার? আমারে মাফ কইরা দেন, আমি বুঝি নাই আপনি পইরা যাইবেন। আর কোনো দিন এমন করবো না, দয়া কইরা এইবারের মতো আমারে মাফ কইরা দেন। হয়েছে হয়েছে, আমি উঠতে পারছি না, আমাকে ধরে উপরে তুলো। মিষ্টি আবিরকে ধরে উপরে তুলতে চেষ্টা করছে। আবিরও দুষ্টুমি করে নিজের সমস্ত ভার মিষ্টির উপর দিয়ে ওকে জড়িয়ে ওর উপর গায়ে এলিয়ে দিচ্ছে আর মুচকি মুচকি হাসছে। বিছানায় শুয়ে আছে আবির। মিষ্টি বলল, অনেক ব্যথা করতেছে তাই না? হুমতা তো করছেই, যে জোরে ধাক্কা মেরেছ, কোমরে ব্যথা লেগেছে বেশি। তবে কেউ যদি ড্রয়ার থেকে বামটা এনে একটু মালিশ করে দিত মনে হয় একটু আরাম পেতাম। এই কথা শুনে মিষ্টি ড্রয়ার থেকে বামটা এনে আবিরকে উল্টো হয়ে শুতে বলল। আবিরও তাই করল। মিষ্টি হাতে বাম নিয়েছে কিন্তু চুপ করে পাশেই বসে আছে। আবিরের শরীরে হাত দিতে কেমন যেন সংকোচ লাগছে ওর। আবিরও ওর থেমে থাকার কারণ বুঝে ইচ্ছে করেই আবার জোরে চিৎকার করে উঠল, ও বাবা গো, মরে গেলাম গো। মিষ্টি আর কিছু না ভেবেই আবিরের পিঠে ম্যাসাজ করতে লাগলো আর আবির তার পুতুল বউয়ের নরম হাতের পরশ নিচ্ছে। বিকেলে মিষ্টিকে নিয়ে আবির ঘুরতে যাবে বলে রেডি হওয়াতে বলল, কিন্তু আজ সে একা নয়। বড় আপাকে বলল মিষ্টিকে রেডি করে দিতে। মিষ্টিকে হালকা গোলাপি একটা লং ড্রেস পরেছে, সাথে চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক পরাচ্ছে মিষ্টিকে। এর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আরো অনেক জ্ঞানী দিল রিফা মিষ্টিকে। প্রায় 30 মিনিট পর রিফা মিষ্টিকে নিয়ে রুম থেকে বের হলো। আবির অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মিষ্টির দিকে। মিষ্টিকে তো চেনাই যাচ্ছে না, চোখ ফেরাতে পারছে না ওর দিক থেকে। তার কচ্ছপ বউটার যে এমন আলাদা রূপ আছে তা আজকে বাইরে যেতে না চাইলে মিস করে ফেলতো। কি রে, এখানে দাঁড়িয়ে থেকে বউকে দেখবি নাকি সাথে নিয়ে বের হবি? রিফার ডাকে ধ্যান ভাঙলো আবিরের। বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে ঘুরতে বের হলো দুজন। আজ পুরো ঢাকা শহর ঘুরিয়ে দেখাবে মিষ্টিকে। কিন্তু আবির তো শুধু মিষ্টিকেই দেখে যাচ্ছে, আর মিষ্টি তা বুঝতে পেরে মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ পর আবির বলল, মিষ্টি। হুম। আবিরের দিকে তাকিয়ে জবাব দিল মিষ্টি, আমি কি তোমার হাতটা ধরতে পারি? মিষ্টি কিছু না বলে কিছুটা নড়েচড়ে বসল। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে নিজ থেকেই আবিরের হাতটা আলতোভাবে ধরল। আবির ও মিষ্টির হাতটা শক্ত করে ধরল। অনেকক্ষণ হলো কেউ কিছু বলছে না, কিন্তু হাত ধরে বসে আছে। হয়তো একজন আরেকজনকে অনুভব করছে। তারপর পুরো সন্ধ্যা ওরা অনেক জায়গায় ঘোরাঘুরি করলো। রাত প্রায় 9টার দিকে ওরা ডিনার করে বাসায় ফিরল। মিষ্টি রুমে এসে কাপড় চেঞ্জ করতে হাতে অন্য জামা নিতেই আবির বলল, মিষ্টি। মিষ্টি ফিরে তাকালো আবিরের দিকে। আবির বলল, ভালো লাগছে তোমাকে? আর কিছুক্ষণ পরে থাকো না, পরে ফ্রেশ হইও। মিষ্টিও মাথা নেড়ে সম্মতি জানিয়ে হাতের কাপড়গুলো রেখে চুপচাপ বেলকনিতে গিয়ে দাঁড়ালো। একটু আগেই বৃষ্টি শুরু হয়েছে। মিষ্টি বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আবির কালকের প্ল্যানিংটা শুরু করার এখনই সঠিক সময় ভাবল। তাই ধীরে ধীরে কালকের তৈরি কাগজটি ড্রেসিং টেবিলের সামনে একটা ক্রিমের কৌটা দিয়ে চাপ দিয়ে রাখলো, যার একপাশে একটা পুতুল আঁকা আর ওপর পাশে চিঠি আকারে আবিরের সব মনের কথা লেখা। কিন্তু মিষ্টি জানবে কি করে যে এই চিঠি এখানে তার জন্য রাখা? তাই আবির ইচ্ছে করে এই ড্রেসিং টেবিল থেকে চিকরুনিটা শব্দ করে নিচে ফেলে দিয়ে রুম থেকে বাইরে চলে গেল। কিন্তু চিঠিটা পড়ার পর মিষ্টির রিয়েকশন দেখার জন্য দরজার সামনে পর্দার আড়ালে দাঁড়িয়ে রইল, যেন মিষ্টি ওকে দেখতে না পায়। এদিকে মিষ্টি রুমে কিছু পড়ার শব্দ পেয়ে বেলকনি থেকে রুমে এসে চিরুনিটা পড়ে থাকতে দেখে উঠিয়ে রাখতে গিয়ে একটা কাগজে চোখে পড়ল। কাগজটিতে খুব সুন্দর করে একটা ঘোমটা দেওয়া মেয়ে আঁকা।
আর নিচে লেখা লাভ ইউ পুতুল বউ। মিষ্টির এইটা খুব পছন্দ হলো। তারপর কাগজটি উল্টিয়ে দেখলো অনেক কিছু লেখা। মিষ্টি লেখাগুলো পড়তে লাগলো। আমার পুতুল বউ। কি হলো বুঝতে পারছো না তো এই নামে কাকে সম্বোধন করছি? হ্যাঁ, আমি তোমাকেই বলছি। আসলে মিষ্টি নামটা সুন্দর, কিন্তু প্রথম যেদিন তোমাকে ঘোমটা দেওয়া বউয়ের সাজে দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়েছি আর তোমার নাম মনে মনে দিয়েছি পুতুল বউ। আরো অনেকগুলো নাম দিয়েছি, তোমার যদি তুমি অনুমতি দাও তো ডাকবো তোমায় সেসব নামে। জানো পুতুল বউ, খুব ছুঁয়ে দিতে ইচ্ছে করে তোমাকে। নিজ হাতে তোমায় সাজাতে বড্ড সাজ জাগে মনে। তোমাকে দেখলে মানুষ না একটা পুতুল মনে করে নিজের কাছে রাখতে ইচ্ছে করে। তোমার লজ্জামাখা মুখটা, বারবার ঘোমটার নিচ থেকে আমাকে দেখা, তোমার চুলের গন্ধ, চুরির ঝুনঝুন শব্দ আমাকে মাতাল করে দেয়। পুতুল বউ, বড্ড বেশি ভালোবাসি তোমায়, আরো ভালোবাসার সুযোগ চাই। কথা দিলাম সারা জীবন বুকে আগলে রাখবো। মিষ্টি চিঠি পড়ে মুচকি মুচকি হাসছে আর কিছুটা লজ্জাও পাচ্ছে। আর আবির পর্দার আড়ালে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের আয়নায় মিষ্টি লজ্জামাখা মুখটা দেখছে আর নিজেও হাসছে। তারপর রুমে ঢুকে গিটারটা হাতে নিয়ে গান গাইতে গাইতে মিষ্টির সামনে এগিয়ে গেল। এখন তো সময় ভালোবাসার, এই দুটি হৃদয় কাছে আসার। তুমি যে একা, আমিও যে একা। লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয়। পেয়েছি তোমাকে এতদিনে। যেও না সরে গো অভিমানে। আমি তোমারই ও বুকের। কি ছোঁয়া আমাকে দিলে তুমি। রাত দিন তোমাকে ভাবি আমি। কেন বোঝ না প্রেমেরও পাগলামি। গান গাইতে গাইতে আবির মিষ্টির হাত ধরলে মিষ্টি লজ্জা পেয়ে ছুটে গিয়ে বেকুনিতে গিয়ে দাঁড়ালো। আবির ও হাতের গিটারটা রেখে মিষ্টির পিছু পিছু বেকুনিতে গেল। গিয়ে দেখে মিষ্টি দাঁড়িয়ে আছে। মিষ্টির এই লজ্জামাখা মুখী আবিরের সব ইচ্ছের সম্মতি দিচ্ছে। আবির মিষ্টিকে পেছনে থেকে জড়িয়ে ধরল। কিছুটা কেঁপে উঠল মিষ্টি। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলে বলল, ভালোবাসি পুতুল বউ। মিষ্টি কিছু বলছে না। আবির আস্তে আস্তে কানের কাছ থেকে মুখটা সরিয়ে মিষ্টির ঘাড় থেকে চুলগুলো সরিয়ে একটা দুইটা তারপর অনেকগুলো চুমু দিতে লাগলো। প্রতিটা চুমুতেই যেন মিষ্টি শিহরিত হচ্ছে। তারপর ঘুরে দাঁড়িয়ে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল। আবিরও জড়িয়ে ধরল মিষ্টিকে। তারপর মিষ্টির মুখটা হালকা উঁচু করে ওর ঠোঁটে চুমু দিতে লাগলো। মিষ্টি কিছু বলছে না, শুধু আবিরকে শক্ত করে ধরে আছে, যেন মিশে যেতে চাচ্ছে ওর সাথে। লেপ্টে আছে একে অপরের সাথে। আর আবির পাগলের মতো মিষ্টির ঠোঁটে চুমু খেয়ে যাচ্ছে। হঠাৎ এক ফোঁটা জল গড়িয়ে পড়ল আবিরের মুখে। সাথে মিষ্টির মৃদু স্বরে ফোপানির শব্দ পাচ্ছে। মিষ্টির নেশা হয়ে গিয়েছে ওর। এতক্ষণ খেয়ালি করেনি যে মিষ্টি কাঁদছে। কিন্তু আমি তো ওকে জোর করিনি। ওর নীরবতা, ওর ভঙ্গিমা আমাকে সায় দিয়েছে ওকে নিজের করতে। তবে এখন কেন কাঁদছে ও? আবির কয়েকবার জিজ্ঞাসা করলো, মিষ্টিকে কেন কাঁদছ তুমি? আমি কি কোনো ভুল করেছি? মিষ্টি নীরবে শুধু কেঁদেই যাচ্ছে, কিছুই বলছে না। এবার আবিরের রাগ হলো খুব। মিষ্টির একা রেখে রুমে গিয়ে বাতি নিভিয়ে শুয়ে পড়ল। আর মিষ্টি অন্ধকারেই দাঁড়িয়ে থেকে একা একা কাঁদছে। মধ্যরাতে ঘুম ভেঙে গেল আবিরের। পাশে হাত দিতেই পুরো বিছানা খালি। মিষ্টি নেই পাশে। কিন্তু এত রাতে মেয়েটা গেল কোথায়? পরক্ষণেই মনে পড়ে গেল রাতের ঘটনা। ও তো মিষ্টিকে একা বেকুনিতে রেখে বিছানায় এসে পড়েছিল। তারপর কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। তারপর রুমের লাইট জ্বালিয়ে দেখে রুমের কোথাও মিষ্টি নেই। তবে কি ও এখনো বেকুনিতে দাঁড়িয়েই কাঁদছে? আজব। আমি তো ওকে এমন কোনো কষ্ট দেইনি। বিছানা ছেড়ে আবির বেকুনিতে গিয়ে দেখে মিষ্টি বেলকুনির মেঝেতে একপাশে জড়সড় হয়ে শুয়ে আছে। রাতে বৃষ্টি হওয়ায় আবহাওয়া অনেকটা ঠান্ডা। মিষ্টিও ঠান্ডায় হাত পা কুকড়ে শুয়ে আছে। আবির দেখে মায়া হলো খুব। মিষ্টিকে পাজা করে তুলে বিছানায় শুয়ে দিল। ওর চোখে লেপ্টে যাওয়া কাজলই বলে দিচ্ছে যে ও কতটা কেঁদেছে। ঈশ্বর, দেখতে কি মায়াবী লাগছে ওকে। এই পাগলি কেন এমন করো তুমি?
কতটা ভালোবাসি সত্যিই কি তুমি তা বোঝো না? সব ঠিকঠাক দেখেই তো তোমার কাছে আসি, তবে মাঝে মাঝে কি হয় তোমার? কেন নিজে এমন কষ্ট পাও আর আমাকেও কষ্ট দেও? ভালো না বাসলে কিন্তু আমাকে তো ভালোবাসার সুযোগটা দেবে। জানো, তোমাকে আদর করার সময় আজ যখন তুমি কাঁদছিলে তখন খুব খারাপ লেগেছে আমার। নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। মনে হচ্ছে যেন মানুষ থেকে হিংস্র পশু হয়ে গিয়েছিলাম, তাই হয়তো তোমার চাওয়া না চাওয়াটা বুঝতে পারিনি। তুমি নিজে আমার কাছে না আসা পর্যন্ত আমি আর তোমার কাছে আসবো না। ঘুমন্ত মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজে নিজেই কথাগুলো বলে ওর কপালে একটা চুমু দিল। গত রাতের মতো আজকে এই পুতুল বউটাকে বুকে নিয়ে ঘুমাতে ইচ্ছে করছে খুব। কিন্তু সকালে উঠে যদি আমার বুকে ওকে দেখে ও হয়তো আবার কান্না শুরু করবে, তাই মাঝখানে কোলবালিশটা না দিলেও যথেষ্ট দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল আবির। মিষ্টির দিকে মুখ করে শুয়ে ওকে দেখতে দেখতেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল। সকালে মিষ্টির আগেই ঘুম থেকে উঠে কাঁথাটা ওর গায়ে ঠিকমতো জড়িয়ে আবির উঠে গেল। ফ্রেশ হয়ে রুমে ফিরে দেখে মিষ্টি উঠে গেছে। প্রতিদিন আবির খাবারের আগে মিষ্টিকে ডেকে একসাথে খাবার খেতে নিয়ে যায়, কিন্তু আজ আবির মিষ্টিকে কিছু বলল না। কিছুক্ষণ পর মিষ্টি ও নাস্তা খেয়ে রুমে এলো। আবির তৈরি হয়ে অফিসে চলে গেল। মিষ্টি ও ননদের সাথে স্কুলে চলে যায়। সকাল থেকে আবির একটা কথা বলেনি। খুব খারাপ লাগছে মিষ্টির, কোনো কিছুতেই মন বসছে না। বুঝতে পারছে আবির কষ্ট পেয়েছে, কিন্তু আমি এবার কি করব? তখন ভালো লাগছিল আমারও, কিন্তু কেমন জানি লাগছিল, তাই কান্না আটকাতে পারেনি। মনে মনে ভাবছে মিষ্টি। সন্ধ্যায় বাসায় ফিরেছে আবির। মিষ্টি একা একা রুমে বসে আছে, পড়তে ইচ্ছে করছে না। আবির ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। আসলে টিভি দেখছে বললে ভুল হবে, কালকের কথা মনে করে রাগ হচ্ছে নিজের উপর। টিভির ভলিউম বাড়িয়ে দিয়ে একের পর এক চ্যানেল পাল্টাচ্ছে। এইটা ওর পুরনো অভ্যাস। রাগ উঠলেই ও এমন করে। রিফার রুম থেকে এসব খেয়াল করছে ও। বুঝতে পারছে কিছু একটা হয়েছে, সকাল থেকেই কেমন যেন। রাতে তো ঠিক ছিল, তবে কি মিষ্টির সাথে কিছু হয়েছে? তাহলে ওর সাথে কথা বলেই বোঝা যাবে। মনে মনে এসব ভাবতে ভাবতে মিষ্টির রুমে এসে ওকে ডাক দিয়ে নিজের রুমে নিয়ে গেল। সামনে বসিয়ে রিফা মিষ্টিকে জিজ্ঞাসা করলো, আবিরের সাথে তোমার কি ঝগড়া হয়েছে? মিষ্টি মাথা নাড়িয়ে বোঝালো না। তাহলে কি ও তোমার সাথে কিছু নিয়ে রাগ করেছে? মিষ্টি এবার ছলো ছলো চোখে তাকালো রিফার দিকে, কিন্তু কিছু বলল না। রিফা বুঝলো যা ভেবেছে তাই ঠিক, হয়তো মিষ্টি লজ্জায় বলতে চাচ্ছে না। দেখো মিষ্টি, তোমার বয়স কম হলেও এখন আরো তুমি সেই আগের মিষ্টি নেই। এখন তুমি কারো বাড়ির বউ, কারো স্ত্রী। তোমাকে সব দিক দিয়েই সময় দিতে হবে, সবকিছুর খেয়াল রাখতে হবে। তুমি তরকারি রান্না করার সময় যেমন তরকারি লবণ মশলা সব দিক দিয়ে ঠিক রাখো, শুধু রান্নার তাপের বা সবজির খেয়াল রাখো না। তেমনি সংসার করতে গেলে ঘর বাড়ির পাশাপাশি নিজের স্বামীরও খেয়াল রাখতে হবে। তার চাওয়া পাওয়া যেমন তোমাকে ঘিরে, তোমারও সেসবের খেয়াল রাখতে হবে। সংসার টেকানোর মূল খুঁটি হচ্ছে ভালোবাসা, যেটা দুজনের মনেই থাকতে হবে। তোমাদের মাঝে কি হয়েছে আমি জানি না, আর আমি আমার ভাইকে ভালোভাবেই চিনি। কিন্তু তুমি বলো, আমার ভাই কি অন্যায় কিছু করেছে? মিষ্টি কিছুক্ষণ চুপচাপ কথাগুলো ভাবলো, তারপর আপাকে বলল, আপা যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। অবশ্যই বলো। কি কথা? আপা স্বামীর রাগ কিভাবে ভাঙায়? রিফা মিষ্টির কথা শুনে হেসে দিল। মিষ্টিও কথাটা বলে লজ্জায় পড়ে গেল। মিষ্টি, তুমি সত্যিই এখনো বাচ্চা মেয়ে। কি নিয়ে ও রাগ করেছে তা তো আমি জানি না। রাগের কারণ তুমি জানো তো, রাগ ভাঙানোর উপায় তো তোমাকেই ভাবতে হবে। মিষ্টি কিছুক্ষণ ভেবে বলল, আপা আমাকে কালকের মতো সুন্দর করে আজকে একটু সাজিয়ে দিবেন? আচ্ছা, তাহলে রাতের খাবারটা খেয়ে নেই, তারপর তোমায় সাজাবো। কারণ এখন সাজালে তো মা বাবা সবাই দেখবে, আর কিছু জিজ্ঞাসা করলে উত্তরই বা কি দেবে। ঠিক আছে আপা, মাথা নেড়ে সায় দিল মিষ্টি। রাতে খাবার সময় মিষ্টি ইচ্ছে করে আবির পাশে চেয়ারে বসলো। ওই দিনের মতো ডাইনিং টেবিলের নিচে নিজে থেকে আবিরের হাত ধরল। আবির অবাক, আর ভালো লাগছিল ওর। কিন্তু হাতটা ধরল না, আর নিজের হাতটাও ছাড়ালো না।
বুঝতে পেরেছে মিষ্টি ওর রাগ ভাঙাতে চেষ্টা করছে, তো আমিও দেখি ম্যাডাম কি করে। এদিকে আবির ওর হাত ধরেনি বলে ওর খুব খারাপ লাগছে। হুম, আরো কিছু করতে হবে। রাতে সবার খাওয়া শেষ হওয়ার পর মিষ্টি নিজের রুমে না গিয়ে রিফার রুমে গেল। রিফা সাজানোর সব জিনিস বের করে, তারপর মিষ্টিকে নীল রং আর সোনালি পাড়ের একটা সিল্কের শাড়ি পরতে দিল। তারপর এক এক করে সব প্রসাধনী দিয়ে সাজিয়ে দিল। বাহ, আমার ভাইয়ের বউকে তো চরম লাগছে। তা বলি, আমার ভাইয়ের তো আজকে এই রূপ দেখে মাথায় ঘুরে যাবে। অ্যাম্বুলেন্সের প্রয়োজন কি পড়বে নাকি? মিষ্টি লজ্জায় মাথা নামিয়ে হাসছে। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। অনেক রাত হয়েছে, এবার রুমে যাও। ভাইটা তো অপেক্ষা করছে। মিষ্টি রিফার রুম থেকে বের হয়ে কিছু দূর এগিয়ে আবার ফিরে এলো। রিফা মেকআপগুলো গুছিয়ে রাখতে রাখতে বলল, কি আবার ফিরে এলে যে? কিছু লাগবে? মানে? আপা? হুম বলো, শুনছি তো। মানে আপা? আমার না ওই ঘরে যেতে খুব লজ্জা লাগছে। ভ্রু কুচকে তাকালো মিষ্টি দিকে। বোকা মেয়ে বলে কি? যার জন্য সাজলো তার সামনে যেতেই নাকি লজ্জা লাগছে? রিফা হেসে বলল, ঠিক আছে তাহলে যেতে হবে না, আজকে রাতটা না হয় আমার সাথেই ঘুমাও। আমি তো তা বলিনি, মৃদু স্বরে বলল মিষ্টি। তারপর আবার রুমের দিকে হাঁটতে লাগলো। রিফা আবার ডেকে বলল, মিষ্টি। হুম। কিছুটা ঘুরে উত্তর নিল মিষ্টি। দোয়া করি অনেক সুখী হও। আমার ভাইটা অনেক ভালো, দেখবে তোমাকে অনেক ভালো রাখবে। মুচকি হেসে রুমের দিকে পা বাড়ালো মিষ্টি। রুমে গিয়ে কোথাও খুঁজে পাচ্ছে না আবিরকে। এত রাতে গেল কোথাও? বাড়ির সব জায়গায় খুঁজে না পেয়ে ছাদে গেল মিষ্টি। হুম, ওই তো ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে আবির। আপার কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। স্বামী সংসার নিয়ে আপার বলা কথাগুলো ভালো লেগেছে মিষ্টির। কিন্তু কিভাবে কি করবে, আবিরকে কি বলবে, কিছুই মাথায় আসে না। এদিকে মিষ্টির হাতে থাকা চুরির ঝুনঝুন শব্দ ওর আসার সংকেত দিচ্ছে আবিরকে। কিন্তু ইচ্ছে করেই পেছনে ঘুরছে না। দেখি ও কি করে। মিষ্টি কি করবে ভেবে না পেয়ে আবিরকে পেছনে থেকে জড়িয়ে ধরে। আবিরের যেন অবাক হওয়ার আর সীমা থাকলো না। আমাকে মাফ করে দিন, আমি আর কখনো আপনাকে দূরে সরাবো না, বলেই কেঁদে দিল মিষ্টি। আবির বুঝতে পেরে মিষ্টিকে সামনে ঘোরাতেই যেন 320 ভোল্টের ইলেকট্রিক শক খেল। এ মা, এ আমি কাকে দেখছি? এ কি সত্যি আমার পুতুল বউ? মিষ্টি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাই এইসব কেন শুনি? কালকের জন্য সরি। এইটা পরে বলো। আগে বলো, তুমি কালকে এইভাবে কাঁদছিলে কেন? আমাকে কি তোমার ভালো লাগে না? তুমি কি এইটা পছন্দ করো না যে আমি তোমাকে আদর করি? আসলে আমি তোমার ভালো না লাগাটা বুঝতে পারিনি। আর কখনো এমন করব না। না না, আমার তো কালকে ভালো লাগছিল, আর আপনাকেও আমার ভালো লাগে। কিছুটা উত্তেজিত হয়ে উত্তর দিল মিষ্টি। তাই? তাহলে কালকেও ওভাবে কাঁদছিলে কেন? আসলে আমি তো কখনো কারো এত কাছে যাইনি। আমাকে আপনার মতো কেউ অমন করেনি, তাই ভয় আমার খুব কান্না পাচ্ছিল। আবির যেন মিষ্টির কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। বলি কি, এই মেয়ে? আচ্ছা ঠিক আছে, কাছে আসো তারপর বলছি। মিষ্টি কাছে আসতেই আবির বুকে টেনে নিল। তারপর কপালে চুমু দিয়ে বলল, মিষ্টি আমরা স্বামী স্ত্রী। তোমার সব কিছুর উপর অধিকার শুধু আমার। আমি ছাড়া আগে কেউ কেন তোমাকে ছোবে বলো? তুমি শুধু আমার। হুম, এখন আমি সব বুঝি। আপা আমাকে সব বলেছে। আবির এসে বলল, তাই? তা আর কি বলেছে? রিফা যা যা বলেছে সব গড়গড় করে বলে যাচ্ছে মিষ্টি। আবির কথাগুলো শুনছে আর মনে মনে হাসছে, সত্যিই বাচ্চা মেয়েকে বিয়ে করেছে সে। অনেকক্ষণ হলো আবিরের বুকে শুয়ে ছাদে চাঁদ দেখছে মিষ্টি। আর সাথে এটা সেটা অনেক প্রকার গল্প। কিছুক্ষণ পর মিষ্টি বলল, চলো নিচে যাই। ঘুমবে না?
না, তোমার মতো জোছনা কুমারী পাশে থাকলে সারা জীবন না ঘুমিয়ে জোছনা দেখেই কাটিয়ে দিব। তোমার ঘুম পাচ্ছে? মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল মিষ্টি। চলো তাহলে রুমে যাই বলেই কোলে তুলে নিল মিষ্টিকে। ওর ঘোর লাগানো সৌন্দর্য যেন মাতাল করে দিচ্ছে আবিরকে। রুমে গিয়ে বিছানায় শুয়ে বলল মিষ্টিকে, লজ্জাবতী বউ, আমি কি আর তোমায় ছুঁয়ে দিতে পারি? মিষ্টি কিছু বলল না, শুধু মুচকি হেসে আবিরের বুকে মুখ লুকালো। আবির ও আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো মিষ্টিকে। আজ যেন ভালোবাসার সমুদ্রে ডুব দেবে সে তার পুতুল বউকে নিয়ে। দেখতে দেখতেই 21টি বছর পার হয়ে গেল ওদের বিয়ের। এর মাঝে মিষ্টি মাস্টার্স কমপ্লিট করেছে। 2 মায়ের মা হয়েছে সে। এখন আর সেই বোকা মেয়ে নয় সে। ঠিকমতো সংসার করে স্বামী সন্তান নিয়ে বেশ ভালো যাচ্ছে দিনকাল। বরযাত্রী এসে পড়েছে শুনে রুম থেকে বের হওয়ার আগে চিরুনি দিয়ে মাথা আঁচড়াতে গিয়ে দেখে ক্রিমের কোটা দিয়ে একটা কাগজ চাপ দেওয়া। খুলতেই খুব সুন্দর পুতুল আঁকা একটি কাগজ। কাগজের অপর পাশে কিছু লেখা, পুতুল বউ। সময়ের সাথে সবকিছুর পরিবর্তন হয়, তেমনটি হয়েছে আমাদেরও। দেখতে দেখতে কতগুলো দিন পার করে দিলাম একসাথে। ভালোবাসা যেন এখন আকাশ ছুঁয়েছে। আজও তোমায় দেখে বারবার প্রেমে পড়তে ইচ্ছে করে সেই প্রথম দিনের মতো। ভেবেই হাসি পায়, একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়েছিলাম আমি। তার সাথে এতটা বছর সংসার করেও মনে হয় এই তো সেদিন একটা পুতুলকে যেন আমার বিছানার উপর বড় একটা ঘোমটা দিয়ে বউ সাজে বসে থাকতে দেখেছিলাম। কখনো কোনো অভিযোগ করনি আমার উপর? আমারও নেই। হয়তো ভালোবাসাদের ভিড়ে অভিযোগগুলো ভিড়তেই পারেনি আমাদের মাঝে। এমনি চাই তোমায় সব সময়। বড্ড ভালোবাসি তোমায় পুতুল বউ। চলো আজ আরেকটা পুতুল বিয়ে দেই। চিঠিটা পড়ে মুচকি হাসে মিষ্টি। আর আবির সেই আগের মতোই দরজার সামনে পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখছে সেই লজ্জা মাখা মুখ। তবে এভাবে দাঁড়িয়ে থাকলে যে হবে না। আজ ওদের বড় মেয়ে রাত্রির বিয়ে। জামাইকে বরণ করতে হবে যে। দুজনেই এগুচ্ছে রুম ছেড়ে বাইরে। আজ যে তাদের আরেকটা পুতুল বিদায় করার পালা। সমাপ্ত।